নমস্কার। আজকের আরও একটি গুরুত্বপূর্ণ লাইভে আপনাদের স্বাগত জানাই। আজকের লাইভের বিষয় দুটি সাম্প্রতিক ঘটনা। ঘটনা এই অর্থে যা ঘটানো হচ্ছে এই অর্থে আর কি, স্বতঃস্ফূর্ত স্বাভাবিক ঘটনা নয় আর কি, ম্যানমেড ঘটনা, যেটা আমাদের সামনে খবরে এসেছে। আমি ইতিমধ্যেই জানিয়েছি। আজকের লাইভের দুটি বিষয়, প্রথমটি সংক্ষিপ্ত আকারে আলোচনা করব, কারণ এই জিবিএস নিয়ে আমার ইতিমধ্যেই বিস্তারিত আলোচনা আছে। অমৃতস্বপত্রা দ্বিতীয় খণ্ডে আসছে, এবং তার পরের পার্টে আলোচনা করব এআইকে কাজে লাগিয়ে মহামারীর চিন্তাভাবনা, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে মানব সভ্যতার উন্নতির শিখরে মানব সভ্যতাকে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই তো এআই আনা হয়েছে। তো সেই এআইয়ের মাধ্যমে যেমন আমরা তো জানি যে প্রচুর মানুষের জীবিকা চলে যাচ্ছে, কিন্তু কিছু জীবিকা তো তৈরি হবেই, আপনারা সেটা জানেন। তো সেরকমই কিছু জীবিকা তৈরি হচ্ছে, কিছু গবেষক তৈরি হচ্ছে, দালাল গবেষক, যারা এই এআইকে কাজে লাগিয়ে মহামারীর মডেল তৈরি করছেন, এবং মহামারী আসার আগেই তাঁরা জানিয়ে দিতে পারবেন যে মহামারী কখন, কোথায়, ঠিক কটার সময়, কত তারিখে, কোন শহরে, কোন জেলায় আসতে চলেছে। ডেঙ্গু মডেল তৈরি, ডেঙ্গু এআই মডেল তৈরি, এ বিষয়ে আলোকপাত করব। শেষ পর্যন্ত শুনবেন, ছড়িয়ে দেবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ লাইভ, যাতে করে আপনারা সতর্ক থাকতে পারেন, এবং জিবিএসকে কি করে, ফার্মা লবি কী করে জিবিএসকে নিয়ে এলো, গিলেন বারে সিনড্রোম, যেটা আপনারা জানেন, পুনেতে হইচই, মহারাষ্ট্রে হইচই পড়ে গেছে, কলকাতাতেও আপনারা জানেন এরকম ব্যাপারটা। অবশ্যই প্যানিক ছড়ানো হচ্ছে, কিন্তু প্যানিক তো কিছু না কিছু নিয়েই একটু প্যানিক তৈরি করতে হয়। আর এই ক্ষেত্রে করোনার সময় যেমন পুরোটাই প্যানিকবাজি ছিল, সাধারণ সর্দি কাশিকে করোনা বলে চালিয়ে দেওয়া হয়েছিল, তখন তো এত গুঁজে দেওয়া হয়নি, জনে জনে এত এমএমআরও গোঁজা হয়নি। তো এখন যেগুলো ঘটবে, কারণ আমাদের ইমিউন সিস্টেমের যা পরিস্থিতি, এবং শিশু কচিকাচাদের শরীরে যে হারে গোঁজা হচ্ছে, যারা অব্যাহতি পেয়ে গিয়েছিল, একটু উঁচু ক্লাসে উঠেছিল, এমএমআর দিয়ে এমএমআর তাদের মধ্যেও ঢুকিয়ে দেওয়া হয়েছে। সুতরাং তার তো কিছু ঘটনা ঘটবেই। তো জিবিএসও ঘটবে, অত্যন্ত স্বাভাবিক ব্যাপার। তো সেগুলোকেই ওরা ব্যবসার কাজে, মুনাফার কাজে, প্যানিকবাজি করার কাজে লাগাবে। অর্থাৎ এবার কিছু ঘটবে, একদম কিছু ঘটবে না তা নয়, কিছু ঘটবে, এবং সেই কিছু কিছু ঘটা শুরু হয়ে গেছে, এবং তার উপরে ভিত্তি করে ব্যবসা মুনাফাবাজিও রেডি। আসছি এক এক করে। তার আগে আমি আবার জানাই, বইমেলার বিষয়টা আমাকে বলতেই হচ্ছে। বছরে একবার একটি বই আমার আসে, এবারও এসেছে গ্রিগরি রাসপুটিন। এর আগের বইগুলো আপনারা সংগ্রহ করেছেন, যেমন স্ট্যাচু, অমৃতস্বপত্রা দ্বিতীয় খণ্ড, চক্রবহে দিনরাত্রি আপনারা সংগ্রহ করেছেন। তো আমি আবার বলছি যে বইমেলা মানেই কিন্তু বই সংগ্রহ করতেই হবে এমন নয়। আমি আগেও বলেছি, যারা সংগ্রহ করেছেন, হয়তো কলেজ স্ট্রিট থেকে করেছেন কেউ কেউ, বা গ্রিগরি রাসপুটিনের মোড়ক উন্মোচনে করেছেন, কিন্তু কথা বলা যায়নি, আড্ডা মারা বা ভাবনার আদান প্রদান হয়নি, তারাও সম্ভব হলে কাছাকাছি থাকলে চলে আসুন। আর একটা কথা বলি, স্টল নাম্বার 148, গেট নাম্বার 2, এখানে আমি কাল থেকে আগামীকাল 1টা নাগাদ মোটামুটি ঢুকে যাব। 1টা থেকে 7টা, 7:30, কখনো সেরকম পরিস্থিতি হলে আপনারা থাকলে শেষ পর্যন্ত থাকব। এটা প্রতিদিনই থাকবো আমি 9 ফেব্রুয়ারি পর্যন্ত।
একটি অনুরোধ, অনেকে যেমন আমাকে চেনেন, আমিও অনেককে চিনি, কিন্তু যারা প্রথম আসছেন আমাকে তারা চিনবেন সহজেই লাইভের কল্যাণে, ভিডিওর কল্যাণে, ইউটিউবের কল্যাণে, কিন্তু আমি কিন্তু তাদের চিনতে পারবো না। তো অনুগ্রহ করে নিজের পরিচয় দেবেন, অকপটে প্রশ্ন করবেন, ব্যক্তিগত সমস্যা এই যে ব্যাপার নিয়ে আমরা লড়াই করছি। আর বইপত্রের ক্ষেত্রে আমি আবার বলছি, অনেকের কাছেই সবার তো সাধ্য সমান নন, আবার সবার সাধ্য সমান থাকলেও অন্য ক্ষেত্রে, বিলাসিতার ক্ষেত্রে অনেকের সাধ্যটা বাড়ে, কিন্তু বই কেনার ক্ষেত্রে সাধ্যটা কমে যায়, এরকম ঘটনাও তো আছে। তবে আমার দৃঢ় বিশ্বাস, আমার যারা পাঠক সহযোদ্ধা তারা এমন নন। তো যাদের সমস্যা আছে ইতিমধ্যেই কয়েকজন জানিয়েছেন, আমি বলেছি ব্যবস্থা করব, বইমেলাতে না হলেও সেখানে তো আমার এখতিয়ার নেই, তারপরে কোনোভাবে ব্যবস্থা করব। তাই অকপটে জানাবেন, যাদের সাধ্য আছে বই সংগ্রহ করুন, পাশে থাকুন। আপনারা জানেন বই আমার কি কাজে লাগে, এটা একটা হাতিয়ার, বারবার করে বলেছি। হ্যাঁ, কেউ কেউ প্রশ্ন করেছেন বইয়ের দাম। হ্যাঁ, আপনাদের একটা কথা বলি, জানাই, যারা এই জগতের সঙ্গে যুক্ত আছেন, এই নিয়েও করার কিছু আছে বলে আমার মনে হয়, কিন্তু এখন আর এসব নিয়ে খুব একটা সময় পাচ্ছি না আমি। সেটা হলো যে লেখক বইয়ের মুদ্রিত মূল্যের কত পার্সেন্ট পান, আপনারা হয়তো ভাবেন যে বইয়ে যেটা লেখা থাকে লেখক সেটাই পান, তা পান না। অনেক পার্সেন্টেজ, 40, কোনো ক্ষেত্রে 50, কোনো ক্ষেত্রে বিভিন্ন রকমের স্টল, বিভিন্ন রকমের পরিস্থিতি, বিভিন্ন রকমের দোকানের ওপর এগুলো নির্ভর করে। তাই এতে এমন ভাবার কিন্তু কারণ নেই। আর একটা কথা মনে রাখবেন যে একটা বই মানে কিন্তু একটা ইকোসিস্টেম, অনেকগুলো মানুষের জীবিকা। যে বই যিনি বানাচ্ছেন, রেডি করছেন, পিডিএফ করছেন বা রেডি করছেন বা কম্পোজ করছেন, যিনি বই বাঁধাচ্ছেন, ইনি কাগজ বিক্রি করছেন, অনেকগুলো মানুষ কিন্তু যুক্ত থাকে এই বইয়ের সাথে। পাশাপাশি যে দোকানটি বিক্রি করছে তার কমিশন থাকে, বইমেলার যে স্টল বিক্রি করছেন তারা পাঠকদের কিছু কমিশন দেন, তারাও নিশ্চয়ই রাখেন, তাদেরকেও রাখতে হবে। সেখানে 2টো স্টাফ 3টে স্টাফ থাকে, তাদের মাইনে দিতে হয়। তারা খুব সাধারণ নিম্নবিত্ত ঘরের, খুব গরিব ঘরের লোকজন হয় আর কি, এসব বইমেলায় যারা স্টাফ থাকেন। রাঘব বোয়ালদের কথা আমি বলছি না, সেসব জায়গায় থেকে আমি বই করিও না, প্রশ্নই আসে না। তো জায়গায় যাইও না, আমি ত্রিসীমানায় যাই না। সুতরাং আমি যেটা বলি ভাগ করে খাওয়া, মানে এতে আমার কিন্তু কোনো দুঃখ নেই, এতে আমি বরং ভালো থাকি। কারণ এখন তাহলে ওই লেখককে বেশি উপার্জন করতে হবে এই ভেবে তাকে তো উদ্যোগ নিয়ে এরকম, তাহলে তাকে দোকানি হয়ে যেতে হবে আর কি, মানে সেরকম চিন্তাভাবনা তাকে করতে হবে। তো সেই পথও আমার কিন্তু খোলা ছিল বা খোলা আছে, কারণ আমার পাঠক যারা, তারা সোশ্যাল মিডিয়ায় তারা আমাকে চেনেন। ভূতের গল্প বা থ্রিলার তো লিখি না যে বইয়ের নাম শুনেই লোকে ভূতের গল্প বলে কিনে নেবে। কন্টেন্টের উপর নির্ভর করে। তো এই কন্টেন্ট নিয়ে আমি কাজ করছি বা লিখছি, সেটা আমার সঙ্গে সংযুক্ত যারা সোশ্যাল নেটওয়ার্কিংয়ে যারা আছেন, যারা ইতিমধ্যেই কিছু বই পড়েছেন, তারাই জানেন। সুতরাং বাইরের পাঠক তো সেই অর্থে নেই বললেই চলে, মানে যারা আমাকে চেনেন না। আর লেখকের বই কিভাবে বিক্রি হয়, নাম দেখে বিক্রি হতে পারে। তা যারা বিগ হাউসে আছেন তাদের নাম দেখে বিক্রি হয়, আমার ক্ষেত্রেও নাম দেখে বিক্রি হতে পারে, কিন্তু সেটা আপনাদের মতো কিছু পাঠকই। আর কন্টেন্ট দেখে, মানে আমি যে বই গ্রিগরি রাসপুটিন, কজন নাম শুনেছে? তথাকথিত বুদ্ধিজীবীরাও হয়তো নাম শোনেননি, আর শুনলেও 2টো লাইন জানেন। তাহলে সাধারণ পাঠক যারা আপনাদের বাইরে, আপনাদের বৃত্তের বাইরে, আমার সহযোদ্ধা পাঠকদের বাইরে, যারা আমার লাইভ শোনেন, আমার লেখা পড়েন, তাদের বাইরে কজন গ্রিগরি রাসপুটিন পড়বেন, কজন অমৃতস্বপত্র 2য় খণ্ড পড়বেন, কজন স্ট্যাচু পড়বেন? কন্টেন্ট ওয়াইজ ভাবুন, তাই তো। তো সুতরাং
আমার কাছে অপশন ছিল, আমি যদি মনে করি যে না আমি একাই উপার্জনটা করব, বই বিক্রি করে ব্যবসাদার মানে এই ছোটোখাটো ব্যবসাদার হব। আমার তো আর পাঠক বেশি নেই, জানেন আমাদের কন্টেন্টে আমরা যারা লড়াই করছি তাদের পাঠক হয় না। ভূতের গল্প লিখলে তারপরে ওই সব কিছু জানেন তো, সনসনীখেজ অনেক কিছু আছে, সেগুলো পাঠক এখনও বেশি, অনেকটাই বেশি। যদিও বাংলা বইয়ের পাঠক অনেকটাই কমে গেছে, নেই বললেই সে অর্থে অনেকেই আহুতাশ করে। আর বিশেষ করে আমার, তবে হ্যাঁ ওইগুলোর আছে আর কি, ভূতের গল্প, গোয়েন্দা গল্প, থ্রিলার দেখবেন প্রচুর লেখা হচ্ছে এবং সেগুলোকে প্রমোট করা হচ্ছে, কারণ ওগুলো পড়লে মানুষের থিঙ্কিং এবিলিটিটাই শেষ হয়ে যায়। থিঙ্কিং এবিলিটি, প্রশ্ন করার ব্যাপার কিচ্ছু থাকে না, সব বিনোদনে ভেসে যায়, তো সেটা তো ওরা প্রমোট করবেই। তো আমার বইয়ের যে সিরিয়াস কন্টেন্ট, তো সেক্ষেত্রে তো স্বাভাবিকভাবেই আপনাদের মতো কিছু মননশীল মানুষ সহযোদ্ধা ছাড়া কে আমার বই সংগ্রহ করবে, সেটা আমি আশাও করি না। সেরকম চাইলে আমি অন্যরকম কন্টেন্ট লিখতে পারতাম, সে কলমের জোর আমার আছে, সেটা আপনারা জানেন। তাই আমি অকপটে বলছি, এতে আমি খুশি যে স্টল ওনাররা যারা সেখানে দুটো লোক থাকবে, তাদেরও স্টল ও বইমেলায় আপনারা জানেন যে কত টাকা দিয়ে, প্রায় ছোট ছোট স্টলগুলোকে গিল্ড কত টাকা নেয়, তাদেরকে সেই ইকোসিস্টেমটাতে থেকে সার্ভাইভ করতে হয়, তাই না? আবার এদিকে দেখুন কলেজ স্ট্রিটে যে ছেলেটি বই বিক্রি করছে, তাদের দোকান, তারাও কর্মচারী, তাদেরও একটা এক্সপেকটেশন থাকে, তারাও একটা কমিশন নেয়, স্বাভাবিক। তো এভাবেই ভাগ করে বেঁচে থাকার ইকোসিস্টেমটা আমি নিজে বিশ্বাস করি বলেই আমি আপনাদের বলি যথাসম্ভব, সম্ভব হলে ভাগ করে আসুন বেঁচে থাকি। তো সেক্ষেত্রে যদি এইটুকু আপনারা যদি মনে করেন যে হ্যাঁ আপনারা মনে করছেন, ঠিক আছে, আপনারা বই কালেক্ট করছেন, এই সিস্টেমেই করবেন। আর যদি মনে করেন যে না করব না, করবেন না, কোনো সমস্যা নেই, করবেন না, আসবেন। তার সঙ্গে তো বইমেলায় না আসার সম্পর্ক নেই, বইয়ের সঙ্গে তো আমি বারবার বলেছি এটা মিলন মেলা। নিশ্চয়ই আসবেন, প্রশ্ন করবেন। আমার কাজ, আমার ডিউটি আমাকে করে যেতেই হবে, আমি যে কাজে নেমেছি, লড়াইয়ে নেমেছি। আর এর বাইরেও যারা রয়েছেন, যেমন ধরুন অনেক মানুষ আছেন, এখনও নিশ্চয়ই আছেন, যে তাদের ইচ্ছে আছে আমার বই পড়ার, কিন্তু সত্যি মানে সাধ্য নেই, বা তারা কিছুটা অন্য সুবিধে চাইছেন, ছাড় চাইছেন। তাদের জন্য না হয় আমি কিছু বই আমি ইতিমধ্যেই ভেবে রেখেছি, সরিয়ে রাখবো। তারা অকপটে বলবেন আমাকে, আমি দেখব। আমি প্রতি বইয়ের ক্ষেত্রেই তো এটা করে থাকি। তো তাই এতে করে এমন কোনো ব্যাপার নেই যে বইয়ের দাম বেশি মনে হওয়ার কারণে আমার পাঠক আমার বই পড়তে পাচ্ছেন না, বঞ্চিত হচ্ছেন, এমনটা ভাবার কোনো কারণ নেই। কারণ আমার পাঠকেরা যারা আমার বই পড়তে চাইছেন সিরিয়াসলি, তারা আমাকে কিন্তু চেনেন কম বেশি সোশ্যাল মিডিয়ার দৌলতে, বাকি একদম আমাকে চেনেন না, আমার কন্টেন্টই জানেন না, নামই শোনেননি। তো তিনি কি আমার বই মিস করবেন না। তা কি পড়ার আগ্রহ জাগবে, একদমই জাগবে না। কিন্তু জানেই না, তিনি তো কন্টেন্ট জানেনই না, তিনি কেন পড়তে চাইবেন? সুতরাং আমাদের মধ্যেই তো সবাই, তো সেই ক্ষেত্রে আমি নিশ্চয়ই, এটা আমার কর্তব্য। আর আপনারাও যেভাবে পথ দেখিয়েছেন, মানে বারবার বলেছি এটা আমাদের লড়াই, একসাথে লড়াই, সেটা আমি অত্যন্ত কৃতজ্ঞ আমার সহযোদ্ধার প্রতি। যে কৃতজ্ঞ না বলে আমি অভিনন্দন জানাবো, এখানে কৃতজ্ঞতার শব্দটা ঠিকঠাক ব্যবহার করা হলো না, আমার মনে হয় ঠিক উচিত নয়, আমি অভিনন্দন জানাবো। আর তাই গতবার বইমেলার ক্ষেত্রে যেমন দু একজন করেছিলেন, সেটা এবার করবেন না অনুগ্রহ করে। কি আপনি এরকম, আপনারা দু একজন করেছিলেন, আমি নাম বলছি না, তা আপনারা তো, আমি এ কারণেও গর্বিত যে আপনারা নাম উচ্চারণ চান না যে আপনাদের নাম আমি করি। তারা নিজেরা বই কিনেছেন, একটা বই বলেছেন যে এরকম কোনো মানুষকে দিতে যার সমস্যা আছে বা কিছু। তো সেই ক্ষেত্রে ভাউচারটা আলাদা করে করবেন, মানে আপনি একই ভাউচারে যদি দুটো বই নেন, আপনি তো ভাউচারটা নিয়ে চলে গেলেন ওখানে, তাহলে ওই বইটি তো রেখে দেওয়া হলো আলাদা করে, আমাকে দিলেন, আমি রেখে দিলাম, কিন্তু সেই বইটি নিয়ে যখন ওই আমার আরেক সহযোদ্ধা বেরিয়ে যাবেন, যার আর্থিক সমস্যা আছে, তাকে তো বইটা আমি দেব, তিনি যখন বেরিয়ে যাবেন তার কাছে তো ভাউচার থাকবে না, সেক্ষেত্রে গেটে সমস্যা হবে, সেটাই স্বাভাবিক। কারণ আপনারা জানেন যে গেট থেকে বেরোনো বই থাকলে দেখে নেয় ভাউচার আছে কিনা বা স্লিপ আছে কিনা। তাই এই ভুলটা এবার করবেন না। যারা মনে করছেন যে হ্যাঁ আপনারা বই কিনেছেন বা
কিনবেন বা একটা এক্সট্রা বই, কোনো বই আপনি উপহার হিসেবে কারোর জন্য রেখে যাবেন, সেই ক্ষেত্রে অনুগ্রহ করে ভাউচারটা বইয়ের মধ্যে ঢুকিয়ে রেখে যাবেন এবং আমাকে বলে যাবেন, কারণ স্টল ওনাররা সেটা বুঝতে পারবে না, আমাকে বলে যাবেন। তো সেক্ষেত্রে আমি ওদের বলবো যে এই বইটি আলাদা করে রেখে দিন, কারণ তখন যারা আমাকে বলবেন, অকপটে তো অনেকেই বলছেন, আমি ইতিমধ্যেই কয়েকজনকে ব্যবস্থা করেছি, তাদের নাম আমি বলছি না, কারণ এটা কোনো কুণ্ঠার ব্যাপার নেই, যদিও দারিদ্রটা তো কুণ্ঠার ব্যাপার নেই। আরে বাবা, আমরা তো এই নিয়েই আছি, কোনো লজ্জার ব্যাপার নেই, কিন্তু কোনো দরকার নেই নাম বলার, কি দরকার আছে? আমরা তো আমাদেরই মানুষকে সহযোদ্ধাদের হেল্প করছি, বাইরের কোনো পাঠক তো নেই, নয় তারা তো বাইরের পাঠক নয়, অচেনা নয় কেউ। আমরা পরস্পরকে চিনি কম বেশি, হয়তো ভালো করে চিনি না, কিন্তু চিনি, দেখেছি সোশ্যাল মিডিয়ায় বা কোনো মিটিংয়ে দেখেছি বা সভায় দেখেছি। তো আমাদের বৃত্তটা নিশ্চয়ই আরও বড় হচ্ছে। তো সেই জায়গা থেকে এই কারণে এই বৃত্তটা বড় করার জন্যই আমার প্রকাশক কিছু বই আমাজনে রাখতে চেয়েছেন। আমিও এখনও হ্যাঁ বলিনি, আমি ভেবে দেখতে চাইছি। সেক্ষেত্রে কিছু বই যারা বাইরের দেশে থাকেন তাদের কাছে যাতে পৌঁছয়, কৌশল হিসেবে অন্তত, সব না হলেও ওই গোটা 8-10টি বই হয়তো রাখার একটা চিন্তাভাবনা করা হচ্ছে। সেটা এখনই আমি বলতে পারবো না, এখনই বলতে পারবো না, সেটা পরে জানাবো, এখনও সিদ্ধান্তই নিইনি আমি। এই হলো বিষয়। স্টল নাম্বার 148, গেট নাম্বার 2, আমি 1টা নাগাদ ঢুকে যাব। যারা আসবেন তারা মেসেজ করে নেবেন, যদি নাও করেন আমাকে পাবেন, অসুবিধে নেই। আর যদি বইমেলায় কিন্তু নেট না চলার সম্ভাবনা, ফোন ঢুকতেই পারে। আর কোনো কারণে যদি আমাকে না দেখেন সেই সময়, অনেক সময় হয়তো মানুষ তো টয়লেটে যায় বা আরও অন্য কারোর সাথে হয়তো একটু গল্প করতে চা খেতে বেরিয়ে গেলাম, সেক্ষেত্রে একটু অপেক্ষা করবেন বা জিজ্ঞেস করে নেবেন, তারা বলে দেবেন স্টলে যারা থাকেন যে হ্যাঁ উনি আছেন, একটু অপেক্ষা করুন। এই হলো বিষয় সংক্ষেপে। এবারে আসছি আজকের বিষয়ে। প্রথমে জিবিএস, গিলেন বারে সিনড্রোম, হইচই পড়ে গেছে, আপনারা জানেন, একটা খবরে আপনারা জানেন কিছুদিন আগে HMPV, এবার জিবিএস। সেটা কি? এটা অটো ইমিউন ডিজিজ, একটা অটো ইমিউন ডিজিজ। সেটা আবার কি? যখন আপনার ইমিউন সিস্টেম আপনার নিজের দেহের হেলদি সেলগুলোকে, সুস্থ কোষগুলোকে আক্রমণ করে, শত্রু ভেবে নেয়, অর্থাৎ শরীর নিজেকে নিজে চিনতে পারে না। কি ভয়াবহ অবস্থা বলুন তো। এটা সভ্যতার অবদান, অটো ইমিউন ডিজিজটা মূলত সভ্যতারই অবদান। আগে কখনো মানুষের রেকর্ডেড হিস্ট্রি যদি খোঁজেন সত্যিকারের, এ ব্যাপারে তো আর নিউট্রাল হিস্ট্রি তো পাওয়াও যাবে না। তো এই অটো ইমিউন ডিজিজ হচ্ছে ফার্মা কোম্পানির অবদান, জায়নিস প্রভুদের অবদান চাহিদা তৈরি করার জন্য। ওই যে আমি আগের ভিডিওতে বলেছে, চাহিদা ছাড়া তো অর্থনীতি চলে না, সিস্টেম চলে না। চাহিদা বাড়বে তবেই তো যোগান আসবে, তবেই তো মুনাফাবাজি হবে, তবেই তো বিলিয়নিয়ার হবে এবং মানুষ, সিংহভাগ মানুষ দরিদ্র থেকে দরিদ্রতর হবে, শোষণ বাড়বে। সভ্যতার এটাই নিয়ম। দে জাস্ট ওয়ান্ট টু ক্রিয়েট ডিম্যান্ডস, আর এই ডিম্যান্ড তৈরি করতে গিয়ে ওরা করতে পারে না এমন কোনো কাজ নেই। জিবিএস, গিলেন বারে সিনড্রোম, এটা প্রথম, আচ্ছা এটা একটু সিমটমটা আগে বলে নিই। এটা প্রথমে একটা টিংলিং সেন্সেশন হয়, বা হয়তো আপনার শরীরে, বিশেষ করে পায়ে কোনো দুর্বল মনে হচ্ছে, উইকনেস মনে হচ্ছে ওই অঙ্গটা। এটা মূলত পায়ের থেকেই শুরু হয় মূলত, এবং দেখা গেল কিছু ঝিনঝিন ঝিনঝিন করলো, মানে ঝিঁঝি লাগে না একটু, জোর মনে না ঝিনঝিন করছে, ঝিনঝিন, আই হ্যাভ পিনস অ্যান্ড নিডলস ইন মাই লেগ, বলা একটা ইংরেজি আছে, আমার পায়ে ঝিঁঝি লেগেছে বা পা ঝিনঝিন করছে। গ্রামাঞ্চলে আমরা ছোটোবেলায় ঝিঁঝি লাগা বলতাম আর কি। তো আই হ্যাভ পিনস অ্যান্ড নিডলস ইন মাই রাইট লেগ, আমার ডান পায়ে ঝিঁঝি ধরেছে, ঝিনঝিন করছে, বা আমার বাঁ পা ঝিনঝিন করছে। আই হ্যাভ পিনস অ্যান্ড নিডলস ইন মাই লেফট লেগ বা ফুট, এরকম। কিন্তু এই ক্ষেত্রে কী হয়, সেটা ভালো হয় না, সেটা বাড়তে থাকে, বাড়তে বাড়তে খুব ভাগ্য ভালো হলে 2-1 সপ্তাহের মধ্যে হয়তো ঠিক হয়ে যায়, খুব কম ক্ষেত্রে
ভাগ্য ভালো হলে। কিন্তু যাদের একবার শুরু হয় বিশেষ করে, সেই ক্ষেত্রে তথ্য বলছে, ওরা বলছে সিভিয়ার কেসের ক্ষেত্রে কী হয়, প্যারালাইসিস হয়ে যায় গোটা শরীর, গোটা আস্তে আস্তে আপার বডিতেও ছড়িয়ে পড়ে, পা থেকে শুরু করে সমগ্র শরীরে ছড়িয়ে পড়ে। তারপরে কি হয়, মৃত্যু পর্যন্ত হতে পারে, ডেথ, মৃত্যু পর্যন্ত হতে পারে। জিবিএস, গিলেন বারে সিনড্রোম। বেশ, এবারে আসি, এই রোগটা আগে কখনো শোনা গিয়েছিল? ছোটোবেলায় বাবা কাকাকে জিজ্ঞাসা করবেন তো, বা ঠাকুরদাকে জিজ্ঞাসা করবেন তো, আচ্ছা জিবিএস বলে একটা রোগ হচ্ছে, আপনারা কি কখনো শুনেছিলেন? না, কেউ শোনেনি। আমেরিকাতেও কেউ শোনেনি। জিবিএস ব্যাপারটা কখন প্রকাশ্যে এলো জানেন? 1976 খ্রিস্টাব্দে, যখন আমেরিকার নিউ জার্সিতে সোয়াইন ফ্লু ভ্যাকসিন দেওয়া শুরু হলো। সোয়াইন ফ্লু মানে শুয়োরের সর্দি কাশি, ওটা মানুষেরও হলো। ওই যে জুনোটিকের খেলা তো নতুন নয়, ওটা নাকি মানুষেরও হওয়া শুরু করলো, সোয়াইন ফ্লু। মনে রাখবেন, আমাদের দেশেও কিন্তু 2000 সালের পরে 2005-06 এরকম সময়ে সোয়াইন ফ্লু ঢুকেছিল। সেই সময় ট্যামি ফ্লু খুব বিক্রি হয়েছিল বাজার, ট্যামি ফ্লু, সোয়াইন ফ্লুর ওষুধ লোকে মুড়ি মুড়কির মতো খেয়েছিল আগে। হ্যাঁ, তো ওটাই চেষ্টা করা হয়েছিল প্যান্ডেমিক আনার, কিন্তু ওটা রিহার্সেল ছিল, সফল হয়নি। তারপরে করোনা এসে গেল, 15 বছরের মধ্যেই করোনা এসে গেল, ওরা সফল হলো। আসুন, কী ঘটেছিল সেই সময়? 1976 খ্রিস্টাব্দে এই সোয়াইন ফ্লু ভ্যাকসিনেশনের সময় পরবর্তীতে যা এফেক্টগুলো দেখা যাচ্ছিল, পার্শ্ব প্রতিক্রিয়া, তখনই কিছু নির্ভীক বিজ্ঞানী, প্রতিবাদী বিজ্ঞানী, তাঁরা এটা প্রমাণ করেছিলেন যে এই সোয়াইন ফ্লু ভ্যাকসিনের সঙ্গে জিবিএস এর যোগ আছে এবং বাড়ছে, এবং এটা নামটা এবং এই বিষয়গুলো তখন ছড়াতে শুরু করলো। এবং এটি প্রকাশ্যে আনার পেছনে ছিলেন বিখ্যাত জীবাণুবিজ্ঞানী, অন্যতম প্রণম্য এক ব্যক্তি আমার কাছে, উলফগ্যাং ওডার্গ। তিনি একজন সোশ্যাল ডেমোক্র্যাটের সদস্যও ছিলেন, রাজনৈতিক দলের সদস্য ছিলেন জার্মানির। তিনি প্রতিবাদ করলেন এবং তিনি ফার্মা কোম্পানির সঙ্গে হুয়ের যে আঁতাত, ভ্যাকসিন বিক্রির এবং এই ড্রাগ বিক্রির, এই যে আঁতাতটা, এই হুয়ের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করেই যে সোয়াইন ফ্লুর প্যানিক ছড়ানো হয়েছে এবং সোয়াইন ফ্লুর ভ্যাকসিন গোঁজা হচ্ছে, এটা তিনি সামনে আনেন, প্রকাশ্যে ডিলটাকে সামনে আনেন। তিনি তার ওয়েবসাইটেও সেটা দিয়ে দেন। অমৃতস্বপুত্রা 2য় খণ্ডে সোয়াইন ফ্লু অংশ খুঁজে নেবেন, ওখানে আছে সোয়াইন ফ্লুর সময় জিবিএস কী করে প্রকাশ্যে এলো, কী করে ছড়ালো, কতজন মানুষ জিবিএসে আক্রান্ত হলো, কতজন মারা গেল আমেরিকায় তথা ইউরোপে, এবং কিভাবে তার প্রতিক্রিয়া ঘটল সমগ্র ইউরোপ আমেরিকা জুড়ে, এবং উলফগ্যাং ওডার্গের কী ভূমিকা, সেখানে সবিস্তারে আমি লিখেছি অমৃতস্বপুত্র 2য় খণ্ডে। 2021 সালে যে বইটি ফেব্রুয়ারি মাসে বেরিয়েছিল, তাও তো 4 বছর হয়েই গেল, তাই না? বাংলাতে, এটা কিন্তু অহংকার নয়, বাস্তব সত্য, বাংলাতে, বাংলা ভাষায় জিবিএসের ওপরে বইয়ের মধ্যে কোনো একজন লেখক বা সাহিত্যিক জিবিএস নিয়ে লিখছেন, এই অধমই প্রথম। আর কোথাও পাবেন? দেখান আমাকে। আর্টিকেল ছাড়া, ডাক্তারি জার্নাল ছাড়া, ল্যান্ডসেট ছাড়া কোথাও পাবেন বাংলা বইয়ে জিবিএস? এই অধম সেটা করেছিল মানুষকে সচেতন করবার জন্য। তো এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে কি শুধু কি সোয়াইন ফ্লু ভ্যাকসিন? না 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 না, যে কোনো ফ্লু ভ্যাকসিন এবং যে কোনো ভ্যাকসিন, চাইল্ডহুড ভ্যাকসিন, যে কোনো ভ্যাকসিনের থেকেই এই রোগের সম্ভাবনা বেড়ে যায়। এনি ভ্যাকসিন, কোথায় আছেন? তাই যে দেশে যত বেশি ভ্যাকসিনেটেড পিপল,
সে দেশে তত বেশি জিবিএস আমাদের দেশে ছিল না। চাইল্ডহুড ভ্যাকসিনেশনের রেট বিগত 20-25 বছরে যতটা বেড়েছে শিক্ষার দৌলতে, ভদ্রলোক বৃদ্ধির দৌলতে, আগে কি ছিল? আমাদের চাইল্ডহুড ভ্যাকসিন হয়েছে? আমার তো হয়নি। বেঁচে বলতে আছি এখনো। এই অধমের শরীরে তো কোনো ভ্যাকসিন নেই। জীবনে গ্যাসের ওষুধও খাইনি। ডাক্তারেরা আমাকে একদমই পছন্দ করেন না, এই অধমকে। না করারই কথা, ইউজলেস ইটার্স আমি তার মধ্যে একজন। আমার একটা ঘটনা মনে আছে, একবার লাইভে বলেছিলাম, আমার জীবনের খুব মর্মান্তিক ঘটনা সেই অর্থে দেখতে গেলে, হাস্যকরও আবার, যে বালুরঘাটের সে সময় সবচেয়ে বিখ্যাত ডাক্তার, বালুরঘাট তথা উত্তরবঙ্গের, আমি সালটা বলছি 1990 এরকম সময়ে, 90-91 এরকম, 91-92 এরকম সময়। তো তাকে সবাই চেনে, তার মুখও, বালুরঘাটের এমন কোনো রোগী নেই বা এমন কোনো ব্যক্তি নেই যিনি তার কাছে যাননি বা যাকে তিনি দেখেননি, সেমিনারে হোক বা কোনো জায়গায় হোক, বা উত্তরবঙ্গের খুবই বিখ্যাত ডাক্তার ছিলেন। এইবার আমার এক আত্মীয়, আমার মামাই আর কি, তিনি আর নেই। তিনি বিবাহজনিত কারণে, দাম্পত্যের কারণে, কলহের কারণে আত্মহত্যা করেছিলেন। আত্মহত্যা করে অনেকগুলো খেয়ে, ওই ঘুমের ওষুধ খেয়ে ফেলেছিলেন আর কি, যেটা হয়। তো তিনি সেই ডাক্তারের অধীনে তখন তাকে ভর্তি করা হয়েছিল। আমি ভর্তি করিনি, আমি পরে খবরটা পাই। তো এইবার আমি তো চিনি না, আমি কপাল যা হয় আর কি, আমি সেই বিখ্যাত ডাক্তার, তাকে গিয়েই প্রশ্ন, আমি অন্য কাউকে, অনেক ডাক্তার তো বসেছিলেন সেখানে, ডক্টর চেম্বার, সরকারি হাসপাতাল, আমি অন্য কাউকে প্রশ্নটা করতে পারতাম, কিন্তু কপালের ফের এটাই, আমি সেই বিখ্যাত ডাক্তারবাবুকে গিয়েই প্রশ্ন করছি, আচ্ছা এখানে অমল সরকার বলে কোনো ডাক্তারবাবু আছেন? তো কথা বলতাম, আমার আত্মীয় ভর্তি হয়েছে, কি পরিস্থিতি? উনি খুব ক্ষুণ্ণ হয়েছিলেন, স্বাভাবিক, একটু অবাকই হয়েছিলেন, আশ্চর্য হয়েছিলেন, ওনার বডি ল্যাঙ্গুয়েজ দেখে আমার মনে হয়েছিল। তো উনি যেভাবে বলেছিলেন, আমি অমল সরকার, যাই হোক, স্বাভাবিক। কারণটা কি, ওটা অস্বাভাবিক, সেই সময়েও অস্বাভাবিক ছিল। কারণ একজন শিক্ষিত মানুষ, একটা যুবক হয়ে আমি একজন বিশিষ্ট চিকিৎসককে চিনব না, এবং এলাকার একজন বিখ্যাত প্রসিদ্ধ চিকিৎসক, সেই সময় সবাই চেনে এক ডাকে, সেই সময় যারা ছিলেন, জিজ্ঞেস করলেই বুঝতে পারবেন। তো সেটা আমার একটা ঘটনা আর কি। তো তারপর থেকে চিকিৎসক না চেনার ক্ষেত্রে আমি বিশ্ব রেকর্ড করেই চলেছি। তবে হ্যাঁ, এই করোনাকালে দৌলতে আমি বহু চিকিৎসককে চিনেছি, রোগী হিসেবে নয়, গবেষক হিসেবে, লেখক হিসেবে এবং পাঠক হিসেবেও আমি বেশ কিছু চিকিৎসককে পেয়েছি সঙ্গে, সেটা আমার সৌভাগ্য। এবং অনেক মডার্ন মেডিসিনের চিকিৎসক আমার বই সংগ্রহ করেন, বইমেলা থেকে করেন, দ্বিতীয় খণ্ড সংগ্রহ করেছেন অনেকেই, কুরিয়ারে অনেক অনেক MBBS MD ডক্টর আমার দ্বিতীয় খণ্ডের ওই করোনা চ্যাপ্টারটা পড়বার জন্য দ্বিতীয় খণ্ড নিয়েছেন। তো এটা অবশ্যই আমাদের প্রাপ্তি, আমাদের সবারই প্রাপ্তি। যাই হোক, আমি প্রসঙ্গে চলে আসি। তো এবার দেখুন, সেই ভ্যাকসিনেশন পর্ব যেটা যত পৃথিবীতে ছড়িয়েছে, চাইল্ডহুড ভ্যাকসিন বলুন, অন্যান্য ভ্যাকসিন বলুন, তত বেশি করে বিভিন্ন রকমের রোগ, অটো ইমিউন ডিজিজ, আমি আজকে অন্য রোগগুলো নিয়ে আলোচনা করছি না, সে তো আপনারা জানেন, বলি আজকে জিবিএস নিয়ে যেটা আলোচনা করছে। ফিলাডেলফিয়ার মেডিকেলের একটা লিঙ্ক আমি আপনাকে দিয়ে দেবো। এবার আপনারা, হ্যাঁ আসছি, আমি লিঙ্কটায় পরে আসছি। এবার আপনারা জিজ্ঞেস করুন, আপনারা এমনি সার্চ করুন, হু বাদ দিয়ে, হুতে যাবেন না, আগে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনে যাবেন না, পরে যাবেন। আপনারা এমনিতে সার্চ করুন,
এআই সার্চও করতে পারেন, চ্যাট জিপিটি দিয়েও করতে পারেন, দেখবেন সেখানে জিবিএসের কারণ হিসেবে কি বলা আছে, ইনফেকশন, আর কি বলা আছে সার্জারি, আর কি বলা আছে ভ্যাকসিন, ভ্যাকসিনেশন, পরিষ্কার বলা আছে। এইবার এই তিনটেকে আপনারা ভাবুন, সার্জারিটা কাদের অবদান? চরক শিশুত্বের সময় তো সার্জারি হতো নিশ্চয়ই, তখন কি জিবিএস ছিল? কে জানে বাবা, গবেষকরা এটা নিয়ে ভাবতে পারেন। তাহলে সার্জারি বলতে অবশ্যই মডার্ন মেডিসিনের সার্জারিকেই ওরা বুঝিয়েছে, কোনো সন্দেহ নেই। আর কি ভ্যাকসিন, ভ্যাকসিনেশন, এই দুটোই মডার্ন মেডিসিনের অবদান, তাই তো? আচ্ছা, আর ইনফেকশন, ইনফেকশনের কারণেও নাকি হতে পারে। হ্যাঁ, কিন্তু আগে তাহলে হলো না কেন? আগের লোকজন তাহলে জিবিএসের নাম বা এরকমের প্যারালাইসিস হয়ে গেল গোটা বডি, শিশুদের আগে কজনের হয়েছে এরকম ঘটনা? স্টাডি আছে? এখন ওদের স্টাডি করতে বললে অবশ্য 50-100 বছর আগে দেখিয়ে দেবে, হ্যাঁ এত ছিল, তো আপনি কি করবেন? তাই আমি বারবার বলি, ওদের পরিসংখ্যানের অন্ধের মতো ওদের পরিসংখ্যান না গিলে চারপাশে দেখুন কতজনের আছে, আপনার আত্মীয় স্বজন, আপনার পাড়া, আপনার জেলা। করোনার সময় আমি বারবার করে এই জন্য বলেছি, আপনারা মিডিয়া টেলিভিশনটা না দেখে আশপাশের পাগল ভিখারি লোকজন দেখুন, পাড়াতে হাঁটুন, দেখুন কজনের আসলে করোনা হলো, বিশেষ করে পথে ঘাটে পাগল ভিখারিগুলো ঘুরে বেড়াচ্ছিল তখনও, সেটা দেখুন। মিডিয়া দালাল মিডিয়া দেখলে মানে আপনি ভয় পেয়ে পাগল হয়ে যাবেন, গুঁজতেই থাকবেন। এখানেও তাই, খোঁজ খবর করুন দেখি জিবিএস ব্যাপারটা বা এইরকমের যে সিমটম যেটা আমি বললাম, সেটা কতজনের হতো সেই সময়, এবার কেন বাড়ছে গোটা বিশ্ব জুড়ে, এবার আসছে। এবার চলে যান, আমি একটা লিঙ্ক দিয়ে দেব, সেখানে কি ফিলাডেলফিয়া চাইল্ডহুড ভ্যাকসিন বা এরকম একটা সংস্থা বা ট্রিটমেন্ট বা আমার ঠিক মনে নেই, কিন্তু লিঙ্কটা দিয়ে দেবো আপনাদের। সেখানে কি বলছে বলে স্বীকার করে নিচ্ছে, তারা কিন্তু স্বীকার করে নিচ্ছে যে হ্যাঁ, সোয়াইন ফ্লু ভ্যাকসিনের সময় প্রথম ব্যাপারটা নজরে আসে, আগেও হতো কিন্তু নজরে আসে, বেশি করে নজরে আসে। এবং শুধু তাই নয়, তারা বলছে যে ফ্লু ভ্যাকসিনের ক্ষেত্রেই এটা বেশি করে হচ্ছে। কি না, সোয়াইন ফ্লু ভ্যাকসিনের সময় নাকি 1 বিলিয়নে একটা কেস হয়েছে। বলাই বাহুল্য সেটা ভুল তথ্য, কারণ দ্বিতীয় খণ্ডে আমি প্রকৃত তথ্য দিয়েছি লিঙ্ক সহ। এগুলো তো দালালি করেও একটু অল্প নিরপেক্ষতা রেখে দালালি করে এরা, বুদ্ধিমান দালালি। এটা দালাল দু রকমের হয়, ব্ল্যাটার্ন দালালি, মোটা মাথার দালালি, আর একটা হলো বুদ্ধিমান দালালি। এরা হলো বুদ্ধিমান দালালি। বলছে হ্যাঁ হয়, কম হয়, 1 লক্ষে একটা, এরকম বলে দেবে। বাস্তবটা তা নয়, আমেরিকায় গেলেই বুঝতে পারবেন, যাওয়ার দরকার নেই। এমনি যে দ্বিতীয় খণ্ডে যে লিঙ্কগুলো দিয়েছি, তথ্য দিয়েছি, পড়লেই বুঝতে পারবেন কি ভয়ঙ্কর অবস্থা সেখানে জিবিএসের, আমেরিকা তথা ইউরোপে। আচ্ছা, তারপরে কি বলছে, ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনেও হয়, ফ্লু ভ্যাকসিন সাবধান, আমাদের দেশেও ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন কিন্তু দেদার বিক্রি হচ্ছে প্রাইভেট থেকে। ফ্লু ভ্যাকসিন, এই যে করোনা অনেকে নিয়েছেন, অনেকেরই সর্দি কাশি আবার বেড়ে গেছে, সহজে সারতে চাইছে না, তাই নিউমোনিয়া ভ্যাকসিন চলে এসছে বাজারে, টাটা বিক্রি করছে, আবার ফ্লু ভ্যাকসিনও বিক্রি করছে। অতএব যত বেশি ভ্যাকসিন নেবেন তত কিন্তু আপনি ফার্মা কোম্পানির খাদ্য হয়ে যাবেন, হয়ে তো ইতিমধ্যেই গেছেন। বাদ বাকি যেটা আছে সেটা ভাবুন, কতটা নিজেদেরকে কতটা সুস্থ রাখা যায় প্রাকৃতিক পন্থায়, অর ইট উড বি টু লেট। অনেকেই তো এগুলো জানেন না, এখনও সেগুলোই করে চলেছেন। তো সেখানে বলছে যে ফ্লু ভ্যাকসিন, ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনের ক্ষেত্রে রিস্কটা অত্যন্ত কম, নেই বললেই চলে, 1 মিলিয়নে 1 জন, এরকম বলছে, 1 মিলিয়নে 1 জন। সোয়াইন ফ্লুর ক্ষেত্রে যখন দেখা যাচ্ছিল 1 মিলিয়নে 17 জন, সেখানে মাত্র 1 জন। এরকম বিভিন্ন রকমের কায়দা করে, কৌশল করে ওরা
বলছে না ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন তাহলে ইনফ্যাক্ট জিবিএসকে সেভাবে হচ্ছে না, উল্টে জিবিএসকে প্রিভেন্ট করছে, এরকম বিভিন্ন রকমের ঘোটালাবাজি করে গেছে ওখানে, কিন্তু স্বীকার করেছে অ্যাটলিস্ট যে হ্যাঁ হয়, কিন্তু খুব রেয়ার। এই যেমন হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক হয়, কিন্তু খুব রেয়ার। দেখে নেবেন কোভিশিল্ডের ভ্যাকসিনটাও ছিল, 1,00,000-এ একজন বা 10,00,000-এ একজন এরকম হতে পারে হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক। সেই সময় আমরা আলোচনা করেছি থ্রম্বোসিস, ব্লাড ক্লট, এখনও পুরনো ভিডিওগুলোতে পাবেন। বাস্তবে তাই হচ্ছে, চারপাশে কি তাই হচ্ছে? 1,00,000, 10,00,000-এ একজন। আপনাদের পরিচিত মহলে, পাড়ায়, আশেপাশে, প্রিয়জনের মধ্যে কতজনের হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক হয়েছে খোঁজ নিন। আর আগামী এখনও পড়ে আছে, আপ টু 15 ইয়ার্স, কিচ্ছু হয়নি, মাত্র 5 বছর চলছে, অনলি 5 ইয়ার্স। আর ক্যান্সার থেকে শুরু করে অন্যান্য কিডনি ফেলিওর, অ্যালার্জি, ইনফেকশন, আপার রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশন, লোয়ার রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশন, কিছু বাকি আছে? ভয়ঙ্কর ভয়ঙ্কর সব। লিভার ট্রান্সপ্লান্টেশন কত হারে বেড়েছে, অঙ্গ প্রতিস্থাপন খোঁজ খবর নিন। লিভারের রোগ থেকে শুরু করে, কিডনি থেকে শুরু করে, ফুলে ফেঁপে উঠছে ব্যবসা। তো যাই হোক, এবার দেখুন, প্রশ্ন করুন যে বেশ এবার হুতে চলে যান, হুতে চলে যান। ওয়ার্ল্ড, শুদ্ধ মানে ভালো ভদ্রলোকরা যাকে বলে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, আর আমরা বলি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। সেখানে কি লিখছে, তার সাইটে কি লিখছে, জিবিএস কেন হয়, কারণটা কি, সিমটম টিমটম সব ঠিকঠাক লিখেছে। হ্যাঁ, এই হয় এই হয় এই হয়, সেগুলো ঠিকই আছে। কারণ কি, ক্যাম্পাইলোব্যাক্টার বলে একটা ব্যাকটেরিয়া থেকে নাকি হচ্ছে। ক্যাম্পাইলোব্যাক্টার কি, ওই যে গ্যাস থেকে, মানে গ্যাসের যে সমস্যা হয় না, ডায়রিয়া টায়রিয়া, এই যে ব্যাপার, ওখান থেকে নাকি ওই ব্যাকটেরিয়ার ওই ব্যাকটেরিয়াটা ইনফেকশন ঘটায়, গ্যাস্ট্রো রোগ যাকে বলে। তো সেইখান থেকে নাকি ওটা হচ্ছে। কি বুদ্ধি, ওটা কমন। গ্যাসের অসুখ কার না হয়, গ্যাস্ট্রিকের প্রবলেম কার না হয়, কম বেশি সবারই হয় এখনকার যুগে বিশেষ করে। হয়ে গেল, তাকে বলিয়ে দেওয়া গেল যে এই জন্য হয়েছে। কোথায় কি মিল পাচ্ছেন, কি মিল পাচ্ছেন না? আসুন, অটিজম, যেটা প্রকাশ্যে এনেছিলেন যে এমএমআর-এর কারণেই অটিজম ছড়াচ্ছে, বেশি করে ছড়াচ্ছে, কে, যাকে নিয়ে আমার সেই নমস্য ডাক্তার গবেষক, যাকে নিয়ে আমার ভিন্ন ভিডিও রয়েছে, অ্যান্ড্রিউ ওয়েকফিল্ড। তিনি যখন ল্যান্সেট পত্রিকায় 1998 সালে এই গবেষণাটি প্রকাশ করলেন, তখন তো অনেক লোক পড়ে ফেলেছিল। সেইখান থেকেই কিন্তু ইউরোপ আমেরিকায় চাইল্ডহুড ভ্যাকসিনের প্রতি একটা অনীহা তৈরি শুরু হয়ে যায়। লক্ষ লক্ষ লোক ওটা পড়ে ফেলেছিল আগে। হ্যাঁ, তারপরে ফার্মা কোম্পানির হর্তাকর্তারা এবং দালাল সরকার দেখে ফেলে, ওরে বাবা, ওটা তো আমরা দেখিনি। আর তখনও তো ল্যান্সেট পত্রিকায় কিছু ভালো লোক ছিলেন, এখন যেমন শূন্য হয়ে যাচ্ছে। তারা যুক্তিসঙ্গত আর্টিকেল বলে, রিসার্চ আর্টিকেল বলেই চেপেছিলেন, ওটা মানে অ্যালাউ করেছিলেন, আটকে দেননি। এখন হলে তো প্রশ্নই আসে না। তারপরে কি হলো, চেপে আর্টিকেলটা তুলে দেওয়া হলো, করে ওয়েকফিল্ডকে কনস্পিরেসি থিওরিস্ট বলে দেওয়া হলো, এবং তার লাইসেন্স কেড়ে নেওয়া নিয়ে ডিটেল ওখানে রয়েছে, আমি আর বলছি না। কি মানুষের ভালো করার জন্য তিনি যে কি মানসিক যন্ত্রণা, অপমান এবং কষ্টের মধ্য দিয়ে গেছেন মানুষের ভালো করার জন্য, কজন আমরা তাকে জানি না, আমাদের জানানোই হয় না। তবে হ্যাঁ, ওখানকার মানুষ যারা এই বিষয়গুলো বোঝেন, তারা তাকে দেবতার মতো শ্রদ্ধা করেন, ভালোবাসেন। তারপর কি বলা হলো, না না না, ওটা এমএমআর থেকে অটিজম হচ্ছে না, গ্যাসের প্রবলেম থেকে হচ্ছে। ওই একই কেস, গ্যাস্ট্রো প্রবলেম, ওখান থেকেই নাকি হচ্ছে সব। আগে হ্যাঁ,
কি বুঝলেন? মাথাটা খেলান। এবার প্রশ্ন করুন যে তাহলে ওরা এই যে এত করছে ভ্যাকসিন ট্যাকসিন দিয়ে, জিবিএস শুধু বাচ্চাদের নয় বড়দেরও হতে পারে, অবশ্যই হতে পারে। ভ্যাকসিন যারা নিয়েছে প্রত্যেকেরই হতে পারে, মানে প্রত্যেকের হবে না, শরীর প্রত্যেকের হলে তো লোকে খেলাটা বুঝে যাবে। ওদের দরকার নেই প্রত্যেকের। আমাদের 140 কোটি 50 কোটি মানুষের মধ্যে 1 কোটি রোগী হলেও ওদের মুনাফার হরিয়ালি। 1 কোটি দরকার নেই, 50 লক্ষ লোক হলেও ওদের মুনাফার হরিয়ালি। বোঝাতে পেরেছি? এটাই হলো ওদের কায়দা। লোকে ভাববে আমার তো হলো না, আমার ছেলের তো হলো না, কই? আমার তো ছেলের তো হার্ট অ্যাটাক হলো না, কই? এটাই হলো কায়দা। এবং ওরা জানে প্রতিটি মানুষ ইউনিক, সবার একই সমস্যা হবে না। কারো লং টার্মে হবে, কারো শর্ট টার্মে হবে, কারো সঙ্গে সঙ্গে হবে না, একই সাথে হবে না। সাইমালটেনিয়াস সাইড এফেক্ট কখনো হয় না, হলে তো লোকে ধরে ফেলবে। আর হওয়া সম্ভব নয়, কারণ আমরা প্রত্যেকেই আলাদা, আমাদের বায়োমেট্রিক আলাদা, আমাদের সমস্ত কিছুই আলাদা। আমরা ভিন্ন মানুষ, ইন্ডিভিজুয়াল আমরা। তাই দেখবেন একই পার্শ্ব প্রতিক্রিয়া সবার হয় না। কারো এটা হলো তো কারো ওটা হলো, কারণ শরীর ভিন্ন ভিন্ন। এটা ওরা জানে, আর জানে বলেই ওরা এই খেলাটা খেলে। আর আমরা বুঝতে পারি না, কই আমার তো হলো না, কই ওর তো হলো না। ওর হয়েছে তার মানে অন্য কারণে হয়েছে, অন্য কারণে হয়েছে। কই আমার তো হলো না, আমি তো নিয়েছি। আরে বাবা, আপনি নিয়েছেন, সবুর করুন। কতদিন হয়েছে আপনি নিয়েছেন? হ্যাঁ, আপনি যদি প্রাকৃতিক পন্থায় ফিরে আসেন, বর্জন করেন, ফার্মা কোম্পানিকে বর্জন করেন, আর বোঝা না চাপান, তাহলে ঠিক আছে, আপনি বলা যেতে পারে যে আপনি অনেকটা ফাঁড়া কাটিয়ে এসেছেন। আগামীতে মোটামুটি সুস্থ জীবনযাপন করতে পারবেন। কিন্তু ওইটা থেকে আপনি বেরোননি, ওই চক্রের মধ্যেই আছেন, আর বলছেন না এই তো আমি সব কিছু করছি, সময় ফার্মা কোম্পানির ভ্যাকসিন নিচ্ছি, নিয়েই চলেছি, এবং সবই ফার্মা ওষুধ, অসুখ বিসুখ হলে প্যারাসিটামলও খাচ্ছি, কই কোনো ভালো আছি, দিব্যি আছি। আমি বললাম সবুর করুন, তাহলে সবুর করুন। সবে ক বছর হয়েছে? এটা লং টার্ম খেলা। সোনার হাঁসকে ওরা একবারে হাঁস থেকে পেট কেটে বের করে নেবে? হয় না। ওরা সেটা জানে। এখনও বহু পথ বাকি। তাই বলছি, শুধরে যান, প্রকৃতির কথা ভাবুন, বি ইয়োর ওন ডক্টর। নিজের চিকিৎসা নিজে করার চেষ্টা করুন যতটা সম্ভব। ইটস নট টু লেট। যাই হোক, এবার তাহলে মুনাফাটা কি? এই যে জিবিএস শুরু হয়েছে, সবার হবে না, স্বাভাবিক, কিন্তু লোকে জেনে গেল। এবার ধরুন কারো সত্যি সত্যি একটুখানি পা ঝিনঝিন করছে বা কিছু, সে প্যানিকগ্রস্ত হবে, স্বাভাবিক। সবসময় তার মধ্যে ভয় থাকবে, এই বুঝি আমার জিবিএস হয়ে গেল, যেটা ওরা চায় সবসময় মাথা হ্যামার করা। আর কি? আর প্যাকেজ, ওরা ভ্যাকসিন দিল মানুষকে। ওই যে আমার একটা লেখা আছে যে ওরা কীভাবে বাজারটা তৈরি করে। ভ্যাকসিন দিল, সরকার পয়সা দিয়ে কিনলো, সবই করলো। এবার তার ফসল ঘরে তুলবে। এবার জিবিএসের কোনো কিওর নেই, জিবিএসের কোনো কিওর নেই। কি আছে? ম্যানেজমেন্ট আছে। বললাম না, ওই যে ওরা কিওর করে না, ওরা ম্যানেজ করে। ওরা এমন রোগ তৈরি করবে যেটা কিওর হবে না। ওটা অটো ইমিউন ডিজিজ, তো ডায়াবেটিস যেমন অটো ইমিউন ডিজিজ, ওটা কিওর হয় না, ওটা ম্যানেজ করতে হয়। অর্থাৎ মাসে 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 বছরের পর বছর ইনকাম, মুনাফাবাজি আগে। হ্যাঁ, তো এই যে ব্যাপারটায় জিবিএসের একটা ইঞ্জেকশনের ওটা থেরাপি আছে, জানেন তো? থেরাপি কিওর না, থেরাপি। ইন্ট্রাভেনাস ইমিউনোগ্লোবিউলিন ইঞ্জেকশন বা থেরাপি বলা হয়। ইন্ট্রাভেনাস ইমিউনোগ্লোবিউলিন থেরাপি। কত দাম? 20,000 টাকা। রিলায়েন্স বের করে ফেলেছে, অনেক কোম্পানি বের করে ফেলেছে, আগে ছিল না। কেন এখন বের করলো?
সাম্প্রতিক খুব বেশি দিন হয়নি ওরা বের করেছে। কেন? ওরা জানে এখন বাজারটা হবে। আর ভাবলেন 20,000 টাকায় হয়ে যাবে। একটাতে হয়? একটাতে হয় না, কয়েকটা লাগে, লাখ লাখ। শুধু তো ইঞ্জেকশনের খরচাটা বললাম, অন্যান্য ব্যাপার নার্সিংহোমে গিয়ে আপনাকে শুধু ইঞ্জেকশনের দামটা নিয়ে ছেড়ে দেবে, হ্যাঁ? আর অন্য খরচা নেই, বিল হবে না। ব্যাস, মুনাফার হরিয়ালি। আপনাকে শিক্ষিত ভদ্রলোকদের বোঝানো হলো কি, কম্পাইলোব্যাক্টার থেকেই হচ্ছে। হু বুঝিয়ে দিল। আর ভদ্রলোক মানে হু, বাপ রে, হু বলেছে কি, খেলাটা বোঝা যাচ্ছে? তাহলে এইবার দেখবেন কি হারে জিবিএস আমাদের দেশেও বাড়ে, কারণ ভ্যাকসিনেশন প্রোগ্রাম সফল হয়েছে, এমএমআর সফল হয়েছে, চাইল্ডহুড ভ্যাকসিন বাড়ছে। যাই হোক, তবু বলবো আতঙ্কিত হবেন না, কারণ জিবিএস সংক্রামক কিছু নয়, অটো ইমিউন ডিজিজ। ওরা এমন করে ভয় দেখাবে, প্যানিক বাজে, আপনার কোনো ভয়েরই কারণ নেই। বিশেষ করে আমরা যারা এই ব্যাপারগুলো প্রথম থেকেই জানি এবং লড়াই করে যাচ্ছি, প্রশ্নই আসে না। কিন্তু যারা এখনও সন্তানদেরকে গুঁজে দিয়ে চলেছেন ফার্মা কোম্পানির অমৃত, তারা কি বাঁচতে পারবেন আগামীতে? তাদের কজনের কাছে আমরা পৌঁছতে পারছি, বা তারা কতজন আমাদের কথা শুনতে পাচ্ছেন, বুঝতে পারছেন, বা শোনার চেষ্টা করছেন? আমরা একটু একটু করে বাড়ছি, কিন্তু সেই সংখ্যাটা যথেষ্ট নয় যাতে করে আমরা এই যে তথাকথিত শিক্ষিত বাড়ির সন্তান সন্ততিদেরকে এমন পরিস্থিতি থেকে বাঁচাতে পারবো যাতে করে 16 কোটির ইঞ্জেকশন না দরকার পড়ে, এবং ক্রাউড ফান্ডিং করে ফার্মা কোম্পানির মুনাফা বৃদ্ধির দরকার না পড়ে। আমরা কি সেখানে পৌঁছচ্ছি? হ্যাঁ, একটু একটু করে পৌঁছচ্ছি, বাট ইটস স্টিল মাইলস টু গো বিফোর ওয়ে স্লেভ, অ্যান্ড মাইলস টু গো বিফোর ওয়ে স্লেভ। বহু পথ এখনও বাকি আছে, বহু পথ। যাই হোক, আমি জিবিএস অংশটা এখানে শেষ করলাম। প্রশ্ন থাকলে অবশ্যই করবেন। আমি আবার বলছি, অমৃতসূত্র দ্বিতীয় খণ্ডে কিন্তু এই জিবিএস নিয়ে টোটাল আলোচনা, পরিসংখ্যান বহু আগেই আমি লিখেছি। আজকে সংক্ষেপে আলোচনা করলাম। এবারে আসছি ডেঙ্গু। আমি শুরুতেই বলেছি, এআই যেমন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে জীবিকাহীন করবে, এই নিয়ে আমার ভিডিও রয়েছে, আপনারাও জানেন পরিস্থিতি সেরকমই। শিক্ষকদের, ডাক্তারদের, যত বিশেষ করে ওই বৌদ্ধিক পেশা আর কি যতগুলো রয়েছে, ফুচকাওয়ালাকে কিছু করতে পারবে না, জুতো বুট পালিশওয়ালাকে কিছু করতে পারবে না। ওখানে এআই রোবট দিয়ে বুট পালিশ করলে ঢাকের দায়ে মনসা বিকিয়ে যাবে। কিন্তু যেগুলো সহজেই রিপ্লেস করতে পারবে, পরিষেবা ভিত্তিক, মেনলি সার্ভিস সেক্টরগুলো, টিচিং, মেডিকেল, হেলথ কেয়ার, সেসব জায়গায় এআই বিধ্বংসী খেলা শুরু হয়ে গেছে। এডুকেশন তো, কিন্তু এআই তো এটা গেল একটা দিক, আর কোন কাজে ওরা লাগাবে? এআই হলো এখন সবচেয়ে বড় প্যানিক মঙ্গারিং বৃত্ত হতে পারে আগামীতে, যদি আমরা বিশ্বাস করি। কারণ ভদ্রলোকেদের মাথাতে এআই হচ্ছে দারুণ একটা জিনিস, মানুষের চাইতে শক্তিশালী, মানুষের চাইতে শক্তিশালী একটা জিনিস। মানুষ মানে দেবতার মতো শক্তিশালী আর কি, দারুণ একটা কিছু, অসাধারণ একটা কিছু আবিষ্কার, যা মানুষকে টেক্কা দিতে পারে বা দিয়ে ফেলেছে, এরকম একটা বিশ্বাস কিন্তু ঢুকিয়ে দেওয়া হয়েছে তথাকথিত ডিগ্রিধারীদের মধ্যে। আর তাই তারা প্রশ্ন করবেন না। কি প্রশ্ন করবেন না? এই যে এআই মডেল, যেটা ডেঙ্গুর জন্য প্রেডিকশন মডেল হিসেবে বানানো হয়েছে, কারা বানিয়েছেন? ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল মেটিওরোলজির দুজন বিজ্ঞানী, কম বয়সী, এখন বয়স ম্যাটার করে না, প্রভুরা
চাইলে সব হয়। তো একজনের নাম কি সোফিয়া ইয়াকব, কম বয়সী একটি যুবতী আর কি। ক্লাইমেট চেঞ্জ নিয়ে উনি রিসার্চ করছেন, ক্লাইমেট চেঞ্জ নিয়ে উনি রিসার্চ করছেন। আরেকজন রোজি কোল, মাঝে একটি মিডল নেম আছে, মাথায় নেই, রোজি কোল, KOLL, যুবক। তিনি ওই ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল মেটিওরোলজিতে গবেষণা করছেন এবং বড় বড় সব সাইটেশন আছে তাঁর। উনিও ক্লাইমেট চেঞ্জ নিয়ে কাজ করছেন। বেশ, এই যে খবরের লিঙ্কটা আমি আপনাদের দিয়ে দেবো লাইভে, ইউটিউবেও দেব, সেই খবরটা, এই যে রিসার্চের খবরটা, AI মডেল, যে কি 2 মাস আগে মানে ডেঙ্গু আসার, এটা ডেঙ্গু মডেল এবং সমস্ত রোগের ক্ষেত্রে এরকম AI মডেল হয়ে যাবে, AI প্রেডিকশন মডেল 2 মাস আগে জানিয়ে দিতে পারবে এবং সরকার ব্যবস্থা নিতে পারবে, আটকানোর জন্য বিধিনিষেধ জারি করতে পারবে। এটা হলো ডেঙ্গু কেন্দ্রিক মডেল, AI মডেল। তো 2 মাস আগে এটা কোথায় খবরটা বেরিয়েছে? গ্যাভি কি পুরো নাম? গ্যাভি ভ্যাকসিন অ্যালায়েন্স। এটা কে তৈরি করেছিলেন? কার ব্রেন চাইল্ড? কে ফান্ডিং করেন? বিল গেটস মহাশয়। কি ছকটা মিলে যাচ্ছে না? এই জন্য বললাম যে সচেতনতা না থাকলে আমার লাইভ বলুন, লেখালেখি বলুন, হ্যাঁ অবশ্যই কাহিনীভিত্তিক বা তথ্যভিত্তিক লেখায়, মানে বিশেষ করে আমি ভ্যাকসিনের কথা বলছি যে লাইভে, বা আমার পাঠক ছাড়া এই দ্বিতীয় খণ্ড বই যারা এই লাইভগুলো দেখেন বা পড়েন, ওটা পরিপূরক হিসেবে কাজ করে, আরও ছবিটা পরিষ্কার হয়ে যায়। তো এই কারণেই তো বইগুলো লেখা। কারণ আমি তো শুধু স্বার্থপরের মতো বই লিখে উপার্জন করতে বসিনি, তাহলে আমি লাইভের মাধ্যমে এত মূল্যবান তথ্য, এত আলোচনা আপনাদের সঙ্গে শেয়ার করতাম? আমি তো বই লিখে ফেলতে পারতাম, অনেক বই হতো। আমি তো সেই গোত্রের মানুষ নই, আমি তো লেখক হয়েছি, কি বলবো, মহাকালের মানে সৃষ্টি, আমি আর কিছুই নই। আমি লেখক, আমার হওয়ার ইচ্ছে কোনোদিন ছিলই না, আমার জীবনে কখনো কোনো এইমই ছিল না। হ্যাঁ, একটা লক্ষ্য ছিল সেই 9-10 থেকে, যে আমি রেভলিউশন করব, আন্ডারগ্রাউন্ডে চলে যাব। তখন নকশালপন্থী বলা হয়, মানে ওই উগ্রবাম বলা হতো আর কি। যাই হোক, তখন তো কম বয়স, রক্ত গরম, এখনও খুব ঠান্ডা এমন নয়, তবে চ্যানেলটা মানে শত্রুটাকে চিনতে পেরেছি। তখন তো অতটা 9-10-এ আর কতটুকু আমার পড়াশোনা, তবুও তখন মার্কসিজম লেনিনিজম এই বইগুলো পড়তাম। ওই যে তখন দাদারা তো ছোটোবেলা থেকেই স্কুল কলেজে ঢুকে যায়, বুদ্ধিজীবী দাদারা, বাম দাদারা, তারা মগজ ধোলাই করে, জানেন তো, ক্যাচ দেব ইয়ং, আমিও ওয়ান অফ দেম, আমাকেও ধরেছিল এরকম দাদা। তো তখন ওই প্ল্যান করেছিলাম যে এই এডুকেশন সিস্টেমে পড়ব না, পড়লেও আমরা কিছুদিন পরে আন্ডারগ্রাউন্ড চলে যাব এবং আমরা বিপ্লব আনব, সিস্টেমকে ধ্বংস করব। এই স্বপ্নটা তখন ছিল। তবে হ্যাঁ, এটা অনস্বীকার্য, সেই বিপ্লব সেরকমভাবে না করলেও বিপ্লব কিন্তু আমরা করছি। অর্থাৎ স্বপ্ন যেটা আমার, ওটা আমি এইম বলবো, ওটা আমার স্বপ্ন ছিল। মানে এইম বলতে আমরা কি বুঝি? ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, বা উকিল হব, যে কোনো হোক, একটা পেশাগত এইম আমরা বলি। যে ছোটোবেলায় দেখবেন এইম ইন লাইফে একটা পেশার কথাই আমাদের লিখতে বলা হতো, কিন্তু আমার পেশাগতভাবে কোনো কিছুই হওয়ার ইচ্ছে ছিল না। আমার ওই একটা স্বপ্ন ছিল, শোষণ বঞ্চনার বিরুদ্ধে লড়াই। হ্যাঁ, ইডিওলজিটা তখনও চিনতে পারিনি, তখনও জায়নিজম সম্পর্কে জানতাম না, 9-10-এ জানতাম না, বাস্তব কথা জানবো কোথা থেকে, জানার রাস্তাই ছিল না। পরবর্তীকালে আস্তে আস্তে জেনেছি, ইউনিভার্সিটি থেকে যখন আরও আস্তে আস্তে উপর দিকে উঠলাম, আরও পড়াশোনা করলাম, অনেক বইপত্র এলো সামনে, কলেজ স্ট্রিট তোলপাড় করলাম, ইউরোপে গেলাম, সুতরাং একটা উত্তরণ, একটা স্টেপ বাই স্টেপ ব্যাপারটা হয়েছে। তো সেই স্বপ্নটাই তো আমরা এখনও চালিয়ে নিয়ে যাচ্ছি, কন্টিনিউ করছি, তাই না? তো যাই হোক, তো এই যে
বিল গেটসের গ্যাভি ভ্যাকসিন অ্যালায়েন্স, এদের লক্ষ্য কি? গোটা বিশ্বে, মূলত তৃতীয় বিশ্বে, মূলত ভারতে, ভারত তো পুরোটাই এক প্রথম প্রায়োরিটি, ভ্যাকসিন ছড়িয়ে দেওয়া। কেন? মানুষের মঙ্গলের জন্য। উনি তো মানুষের মঙ্গলের জন্য এসেছেন, সেভাবেই দেখবেন লেখা থাকে। কি? তিনি ফিলান্থ্রপিস্ট, তিনি মানব প্রেমী, তিনি মানব জাতির জন্য কাজ করে চলেছেন। হি ইজ এ ফিলান্থ্রপিস্ট, সেভাবেই লেখা থাকে। উনি ব্যাপক দান ধ্যানও করেন। কী উদ্দেশ্যে করেন, কেন ধান করেন, বুঝতেই পাচ্ছেন। সফটওয়্যার থেকে এসেছেন, উইন্ডোজ থেকে এসে, মাইক্রোসফট থেকে, যখন দেখলেন যে বাজারটা ওখান থেকে আরও নতুন বাজার তৈরি করতে হবে, জায়নিস দালালদের জায়নিস শক্তির প্রথম মানে মুখ হিসেবে, বাইরের আর কি মাউথপিস হিসেবে প্রচুর একটা সুযোগ আছে। তো সেভাবে উনি মাঠে নেমে পড়লেন এবং ভ্যাকসিনে ইনভেস্ট করা শুরু করলেন। পৃথিবীর সবচেয়ে বেশি ভ্যাকসিনের বিনিয়োগে একটাই নাম, বিল গেটস। তো সেইখানে এটা ছাপা হয়েছে খবরটা। খেলাটা বুঝতে পারছো? তাহলে আপনারা, আমরা যারা বিল গেটসকে চিনব না, তারা গ্যাভিকে চিনব না, আর গ্যাভিকে না চিনলে বিল গেটসকে চিনবেন না। এবং তার সঙ্গে এই যে ডেঙ্গুর এআই এর খবরটা, প্রেডিকশন মডেলের খবরটা গ্যাভিতে কেন ছাপা হলো, এই যোগাযোগটাও আপনি জানবেন না। তার মানে কত কিছু জানতে হচ্ছে, কত কিছু জানতে হচ্ছে রিলেশনশিপটা, তখনই আপনি ষড়যন্ত্রটা ধরতে পারছেন। তো কজন মানুষের পক্ষে বোঝা সম্ভব বলুন তো, এই ব্যাপারগুলো জানা সম্ভব বলুন তো? কার সময় বা কত আছে যে কীভাবে ওরা কাজটা করছে, কিভাবে ওরা ক্লাইমেট চেঞ্জ বলে একটা সাবজেক্টই তৈরি করে ফেললো, সেখানে পিএইচডি দেওয়া শুরু করলো, ডাক্তার হবে, বড় বড় গবেষক তৈরি, টাকা থাকলে তো সবই হয়। সিউডো সায়েন্স, বিজ্ঞানের নাম করে বিকৃত করে ক্লাইমেট চেঞ্জের ব্যাপারটা, ট্রাম্পও বলেছেন ওটা হোক্স বলেই ফেলেছেন। যাই হোক, ওটা আমি পরে আসছি। ট্রাম্প আবার আগামীতে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ব্যাপারে পরে লাইভ করব। তো এই যে খেলাটা, আমরা এই কতিপয় মানুষ বুঝতে পারি, তো এটা আমাদেরই ছড়াতে হবে, আমাদেরই বুঝতে হবে, মানুষের কাছে পৌঁছে দিতে হবে যে খেলাটা কিভাবে হচ্ছে। এবারে আসি কি বলা হচ্ছে সেই এআই মডেলে। এআই মডেলে বলা হচ্ছে খবরটাতে যে গ্লোবাল ওয়ার্মিং যেহেতু বাড়ছে গোটা পৃথিবী জুড়ে, গ্লোবাল ওয়ার্মিং পলিসিটা কেন এসছে বুঝতে পারছেন তো, তার সঙ্গে ডেঙ্গু বাড়ছে, টেম্পারেচারের ফলে নাকি ডেঙ্গু বাড়ে, মশার ব্রিডিংটা বাড়ে, তাই ডেঙ্গুটা বাড়ে। তথ্য কি বলছে? ওরা বলছে 27 ডিগ্রি সেলসিয়াসের উপরে যদি টেম্পারেচার থাকে একটা সময় পর্যন্ত, তাহলে সেটা ডেঙ্গু হটস্পট হয়ে যেতে বাধ্য। তাই পুনে ওরা ওদের মডেলটা নিয়েছে। কেরালা আসছে এক এক করে, কী ব্যাপার, কী সিস্টেম ওদের আসছে এক এক করে, ওরা পুনের ওপরে একটা রেখেছে আর কি, পুনা। ওরা বলছে, ওদের তথ্য অনুসারে ওরা বলছে যে 2024 নাকি গোটা পৃথিবীতে 14 মিলিয়ন ডেঙ্গু কেস ধরা পড়েছে। 14 মিলিয়ন মানে বুঝতে পারছেন তো? হ্যাঁ, 10 মিলিয়নে 1 কোটি, মানে ধরুন 1.5 কোটি ধরা পড়েছে। 2023 কত ছিল ডেঙ্গু কেস গোটা পৃথিবীতে? মাত্র 6 মিলিয়ন। তাহলে কত বাড়লো? 6 দুগুণ 12 প্লাস 2 মানে 14 মিলিয়ন হয়ে গেল। ভাবতে পারেন? কে বলছে? ওরা বলছে, মানে ওদের এআই, মানে দুজন যে বিশিষ্ট ব্যক্তিত্ব তারা বলছে। তো বলছে, আর বলছে মানেই তো বিশ্বাস করতে হবে, ভদ্রলোক তো বিশ্বাস করবে। হ্যাঁ বাড়ছে, হ্যাঁ বাড়ছে, এক বছরে কত বেড়ে গেল? ডবলেরও বেশি, 6 মিলিয়ন থেকে 14 মিলিয়ন। কি ভয়ঙ্কর কথা বলুন তো। এবং শুধু তাই নয়, ওরা বলছে ভারতটা দেখুন কত ওদের প্রিয় খাদ্য। ওরা বলছে যে গোটা পৃথিবীতে এখন যত ডেঙ্গু কেস হয় তার 1/3 ভারতেই হয়, মানে 3 ভাগের 1 ভাগ ভারতেই হয়। তাহলে ভারতকে মুক্ত করতে হবে, ডেঙ্গু মুক্ত করতে হবে।
ভৌ ভৌ তো আপনারা জানেন, লীলা আসছে, রেডি করেই রেখেছে, বা ওরা বলে ট্রায়াল চলছে ইত্যাদি ইত্যাদি, ওদের অনেক কাহিনী আছে, এটা আমি বহুবার বলেছি। কিন্তু 2026-এ যে আসবে শেষের দিকে, আমি সেটা বলেছিলাম, তৈরি থাকুন। কিন্তু এবার অন্য খেলা নিয়ে ওরা আসবে। কি খেলা নিয়ে আসবে, মানে কীভাবে করবে, আজকের এই ভিডিওতে হয়তো বলা সম্ভব হবে না, অতটা সময় দিতে পারবো না আমি, তবু চেষ্টা করছি আগে এই বিষয়টা ক্লিয়ার করা যাক। তো কি ভারত আরও এখানে আরও বলা হচ্ছে যে ভারতে রিপোর্ট নাকি হচ্ছে না, মাথা ডেঙ্গু কত রোগীর সংখ্যা সেটা নাকি আন্ডার রিপোর্টেড। আরে ভাই, টেস্ট মানুষ করছে না তো কী করা যাবে? টেস্ট করলে তবেই তো রিপোর্ট হবে। আর ডেঙ্গু তো 90%-এর উপরই কেসও ডেঙ্গু উপসর্গহীন। এবার ইমিউন সিস্টেম যখন হবে, মানে ওদেরই তথ্য, আমি এটা আমার তথ্য বলছি না, ভাইরাসের গল্প, অমুক গল্প তমুক গল্প ওরাই নিয়ে এসেছে। এগুলো বিভিন্ন ফার্মা কোম্পানির ওষুধের ক্রিয়া, এইসব অসুস্থতা ওরা বিভিন্ন ভাইরাসের নামে দিয়ে দেবে, ব্যাকটেরিয়ার নামে দিয়ে দেবে। এই যেমন জিবিএস কি, ক্যাম্পাইলো ব্যাক্টার, ব্যাকটেরিয়া সংক্ষেপে ব্যাক্টার, কি স্মার্ট, ক্যাম্পাইলো ব্যাক্টার, এরকম বড় বড় টার্ম দেবে ওরা, বুঝলেন তো, মানে মাথাকে ঘুলিয়ে দেওয়ার জন্য। গরিব মানুষ কি, হ্যাঁ বলুন দেখবে কি ক্যাম্পাইলো ব্যাক্টার, ওরে বাপরে কি ডেঞ্জারাস একটা ব্যাপার। হ্যাঁ, সমস্যাটা এখানেই, আমরা ব্র্যান্ডিংকে ভয় পাই, মাথা নত করি। কেমন একটা গলা গত 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 হয়ে যায়। প্রশ্ন করি না, এই যে এআই মডেল এখানে অ্যাপ্লাই করা হচ্ছে, বলছে ডেঙ্গুর 2 মাস আগে জানিয়ে দেওয়া হবে, সেভাবে সরকার ব্যবস্থা নিতে পারবে। সেই মডেলটা কে বানালো? মানুষই তো বানালো, ওই যে সোফিয়া ইয়াকব এবং তার সঙ্গী সাথীরা, রোজি কোল। তাহলে এআই যদি এতই শক্তিশালী, তাদেরকে বানাচ্ছে তো মানুষ রে বাবা। তো এই প্রশ্নটা আমরা করব না। এআই বলছে, এআই 2 মাস আগে জানিয়ে দিচ্ছে যে হ্যাঁ ডেঙ্গু মহামারী হবে। কত এআই, কত শক্তিশালী দেখুন। আরে ভাই, বানালো মডেলটা কারা? ব্যাস হয়ে গেল, এইখানেই প্রশ্ন। এবার দেখুন খেলা, এবার আপনার যারা স্বাভাবিকভাবে, আমি তো বারবার বলি এই সিস্টেমে, এই ম্যাট্রিক্সে আপনি কি করবেন? আপনার কোনো সন্তান হয়তো এই ক্লাইমেট চেঞ্জের উপরে গবেষণা করছে, দেখা গেল কি আমেরিকা নিউ জার্সি ইউনিভার্সিটি বা ওয়াশিংটন ইউনিভার্সিটি বা হার্ভার্ড বা এরকম এডিনবার্গ, যাই হোক এরকম কোনো জায়গায়। এখন তো এই সব ক্লাইমেট চেঞ্জের গাদাগুচ্ছের ডিপার্টমেন্ট খুলে যাবে, আমাদের দেশেও খুলে গেছে যেমন, সেরকম ক্লাইমেট চেঞ্জের ওপরে সব পিএইচডি হবে, ডক্টরেট হবে। ওসব ইতিহাস ভুলে যান, ইতিহাস বাংলার ডক্টরেট সব ভুলে যান, ম্যাথ ফ্যাথও ভুলে যান, ওসব পিওর সায়েন্সও চলবে না। এখন সব এআই টেকনোলজি, মেডিকেল টেকনোলজি, হেলথ টেকনোলজি, এআই টেকনোলজি, ম্যাথে পিএইচডি, দূর ম্যাথে পিএইচডি, থামুন তো, ম্যাথ দিয়ে কী হবে? এআই তো ম্যাথ করে দেবে, আপনাকে দিয়ে কী করব? তো এইগুলো দিয়ে এবার আপনার সন্তান সন্ততি কী করবে? দেখুন, ভালো ব্রেন বা হয়তো এই ব্যাপারটা ভালো বোঝে, মেশিন লার্নিং, এখন তো এআই মানে তো মেশিন লার্নিং অ্যাপ্লাই করতে হয়। এবার এডিনবার্গ ইউনিভার্সিটিতে বা যাই হোক ওয়াশিংটনে বা হার্ভার্ডে আপনার সন্তান পড়ছে, আপনি গর্ব করে বলবেন না আমার সন্তান ক্লাইমেট চেঞ্জ নিয়ে রিসার্চ করছে? কোথায়? ওই হার্ভার্ডে করছে। ও তাই? আমার আমার অবশ্য ভিয়েতনামে গেছে। ভিয়েতনাম? পড়াশোনা করতে হবে হার্ভার্ডে, অক্সফোর্ডে, তাই না? তো এই ব্যাপারগুলো তো থাকবেই, কিছু করার নেই, এটা ম্যাট্রিক্স। কিন্তু আমি অনুরোধ করবো একটাই, যে আপনাদের সন্তান সন্ততি যে চাকরি করুক না কেন এই ম্যাট্রিক্সে, মনে রাখবেন সেটা আসলে দালালি, কিচ্ছু করার নেই। তাই তাদের
কৃতিত্বে আপনারা গর্বিত হন, কিন্তু অহংকার করবেন না। মানে এটা হাস্যকর, হাস্যকর। মানে মনে মনে ভালো থাকতেই পারেন, কী করবেন? সিস্টেমে তো আপনাকে একটা অবস্থান নিয়ে বাঁচতে হবে মশাই। সবই তো আসলে ঠুনকো, সবই তো তৈরি করছে। সভ্যতায় তো কৃত্রিম, আর্টিফিশিয়াল। কৃষক ছাড়া, পশুপালক ছাড়া যদি দেখেন, আদিতে ফিরে যান, প্রকৃতির বুকে ফিরে যান, দেখবেন ওগুলোই আসল পেশা বা জীবিকা। বাকি সব এইসব আমরা দেখতে পাচ্ছি কত কিছু না, প্রোগ্রামার, অমুক তমুক, এগুলো তো ক্রিয়েট করা হয়েছে। আর্টিফিশিয়াল সিভিলাইজেশন মানে সভ্যতাকে মানুষে মানুষে শোষণ করবার জন্য, এক্সপ্লয়টেশন করবার জন্য শাসক শ্রেণীর দালাল দরকার হয়। যেমন সৈন্যবাহিনী দরকার হয় যুদ্ধ করবার জন্য, কর্তৃত্ব লাভ করার জন্য, অন্য গোষ্ঠীর ওপর বা আরও বেশি করে দখল করবার জন্য, দুর্বলকে পরাজিত করবার জন্য সাদ্দাম হোসেনকে শেষ করে দিল, গাদ্দাফিকে শেষ করে দিল। তেমনই আবার ওদের বৌদ্ধিক দালাল দরকার হয়, কবি সাহিত্যিক দরকার হয় দালালি করবার জন্য, শিক্ষক দরকার হয় মগজ ধোলাইয়ের জন্য, এডুকেশন সিস্টেম দরকার হয় মগজ ধোলাইয়ের জন্য, ডাক্তারের দরকার হয় স্বাস্থ্য ধোলাইয়ের জন্য, যাতে করে রেভিনিউটা চলতে থাকে, মুনাফাটা চলতে থাকে। তো কী করবেন আপনি? কোন দিকে যাবেন? তাহলে কি করবেন? আপনার কি জমি জমা আছে যে আপনার ছেলে ক্লাইমেট চেঞ্জ নিয়ে গবেষণা করবে বা চান্স পেয়েছে, বা এআই নিয়ে পড়াশোনা করছে, বা মেশিন লার্নিং নিয়ে পড়াশোনা করার সুযোগ পেয়েছে? তাকে বলবেন যা চাষ কর? আরে জমি তো নেই আপনার কাছে, কি করবেন? করতেই হবে, সেটাই করবে। আপনার ছেলে না করলে অন্য কেউ করবে। আমি এটা নিয়ে ভিন্ন ভিডিও করেছিলাম। কেন করবেন না? অবশ্যই করবেন। তাহলে কি করবেন না? অহংকার করবেন না। যেটা বিশাল বড় কিছু হনু হয়ে গেল আপনার ছেলে, আর আপনি দারুণ কিছু হনু হয়ে গেলেন, এটা করবেন না। কারণ ভেতরটা ফাঁপা। এবং কাউকে বলবেন না, বিশেষ করে আমাদের মতো মানুষকে। কারণ এরকম বহু মানুষের সঙ্গে আমার যোগাযোগ আছে এবং তাদের মুখের ওপর আমি বলে দিয়েছি, যখন তারা লন্ডনের গল্প বলে, নিউ ইয়র্কের গল্প বলে যে তার ছেলে অমুক করছে, তার মেয়ে অমুক করছে, তাকে যখন ব্যাপারটা নিয়ে অহংকার করছে যখন বুঝতে পারি, যখন আমি শুরু করি, তখন লাজে গবরে অবস্থা হয়ে যায়। কারণ এই রিসার্চগুলো, এই ইউনিভার্সিটিগুলো কখন, কারা, কোন সময়ে, কোন প্রেক্ষিতে, কী উদ্দেশ্যে তৈরি করেছিল, হপকিন্স ইউনিভার্সিটি কেন কীভাবে হপকিন্স কলেজ থেকে ইউনিভার্সিটি হয়ে গেল, উইলিয়াম অসলারের স্বপ্নের যে কলেজ যেটা তিনি করেছিলেন, যিনি বলেছিলেন যে ডাক্তারের কর্তব্য, প্রথম কর্তব্য রোগীকে ওষুধ না খেতে বলা, কানাডিয়ান চিকিৎসক। তো সেটাকে হাইজ্যাক করে নিয়ে যেসব হলো, এগুলো তো আমি জানি। আর তাই অহংকার করা মানুষ এসব ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রেই আমার হাসি পায়, সেক্ষেত্রে চুপ থাকতে পারি না। হ্যাঁ, আপনি বলতে পারেন যে আপনার ছেলে ঠিক আছে, কমফোর্টেবল লাইফ লিড করছে, এই সিস্টেমে দাঁড়িয়ে সে ফাইট করেছে, তার যোগ্যতার বলে একটা কিছু করছে, ঠিক আছে, কিছু করার নেই। এই সিস্টেম তো ওই জীবিকা তৈরি করেছে। আপনি তো জীবিকা তৈরি করতে পারেন না, আপনি তো চাষ করতে পারেন না। এখন পারেন কি? পারবেন না। আপনার ছেলেও পারবে না। তাহলে তাহলে ওই ওই কাজটা করবেন না, অহংকারটা করবেন না। প্রকৃতির কাছে, প্রকৃতির সঙ্গে থাকুন এবং ছেলেকে সেই চেতনাটাও দিন যে হ্যাঁ, তুই এই কাজটা করছিস, ঠিক আছে, কিন্তু মনে রাখিস এটা আসলে কৃত্রিম। তোকে ঘিরে যে এত কিছু হ্যালো, এত কিছু এত কিছু, এটা আসলে বানানো, এবং এটা কিন্তু একটা মিথ্যা। ক্লাইমেট চেঞ্জ ব্যাপারটা একটা হোক্স, সেটা মাথায় রাখিস। এটা মাথায় রেখে কাজ কর, তাহলে দেখবি অহংকারটা হবে না। বেশ, তারপর আর কি বলছে যে ভারতে যত ডেঙ্গু কেস রিপোর্টেড হয় সেটা নাকি বাস্তবে কম হয়। আসল ছবিটা 232 গুণ বেশি। ভাবুন কীরকম ডেটা না, 232 গুণ। কীভাবে মগজ, এটাকে বলে মাইন্ড গেম। কি অসাধারণ একটা ডেটা, 232 গুণ বেশি। সেটা আমাদের সামনে নাকি আসছে না, রিপোর্ট হচ্ছে না। তাহলে কত ভয়ঙ্কর ছবি, কত ভয়ঙ্কর ছবি। শুধু তাই নয়, আর কি বলছে, বলছে 2030-এর মধ্যে বর্তমানে
ডেঙ্গু নাকি বেড়েছে 13%, বাড়ছে। 2030-এর মধ্যে সেটা বাড়বে, আরও বাড়তে বাড়তে কী হবে, 2035-এ সেটা 23 হয়ে যাবে। এবার 2040-এর মধ্যে, 2040-50-এর মধ্যে বলছে 40% বাড়বে ডেঙ্গু। কীরকমভাবে লিখেছে, 23 থেকে 40%। ভাবুন কীরকম অদ্ভুত না, 23 আর 40 কত ডিফারেন্স। বলছে 2050 নাগাদ 23 থেকে 40% বাড়বে। 23 স্ল্যাশ মানে ড্যাশ 40, কি ডেটা! যে কেউ একটুখানি ব্রেন থাকলে ওটা পড়লেই বুঝতে পারবে তো ঢপ দিচ্ছে, ঢপ দিচ্ছে। যা টার্মিনোলজিগুলো বুঝবে, একটু ইংরেজিটা বুঝবে, তারা পড়লেই বুঝবে ওটা ঢপ দিচ্ছে। ইজ সিম্পলি সাম। কিন্তু মানুষের সেই বোধটাও তো এখন নেই। ফার্মা কোম্পানির খপ্পরে পড়া মানুষ থিঙ্কিং এবিলিটিও তো হারিয়ে যাচ্ছে। রিল দেখো আর রিল বানাও, রিল বানাতে বানাতে মরে যাও, ট্রেনের ছাদে জ্বলে যাও, পুড়ে যাও, শৈশব থেকেই শেষ। বললাম না ঝড়, আজকে একটা পোস্ট দিয়েছি, ঝড়, একটা ঝড়, গ্রেট রিসেন্ট একটা ঝড়, ম্যান মেড ঝড়। মহাকাল চাইছে বলেই হচ্ছে, যাতে করে যাদের শেকড়টা মজবুত, যারা শেকড়ের সন্ধান পেয়েছে, তারাই এই ঝড়ে বেঁচে থাকবে, টিকে থাকবে। গাছ মতো ডালপালার সৌন্দর্য দিয়ে গাছ টেকে না। দারুণ ফুল ফুটেছে, ঝকঝক করছে পাতা, দারুণ ডালপালা, ঠিক আছে, ভালো লাগে, দেখতে ভালো লাগে। কিন্তু ঝড় উঠলে, সাইক্লোন এলে, টর্নেডো এলে, ওই ডালপালা, ফুল, পাতা এসব গাছকে বাঁচায় না। কি বাঁচায়? শেকড় বাঁচায়, শেকড়। তাই আমি বারবার বলি, শেকড়ে ফিরুন, শেকড়ে ফিরুন, নইলে শিকার হয়ে যাবেন। সেটাই আমরা হচ্ছি, আমাদের আশেপাশের মানুষ হচ্ছে। আমরা চেষ্টা করছি তাদের কাছে পৌঁছানোর, বোঝানোর, অ্যালার্ট করার। তো এবার ওরা কি বলছে? ওরা বলছে যে এই এআই মডেল 2 মাস আগে ওরা প্রেডিক্ট করতে পারে ডেঙ্গু আসবে কি না, মানে কোথায়, কোন শহরে, কখন আসবে, কিভাবে। ওই গ্লোবাল ওয়ার্মিং, ক্লাইমেট চেঞ্জের ডেটাগুলো, ওই যে 27 ডিগ্রিটা ওরা পেয়ে গেছে, তার উপরে বেশি। আর কি বলছে, যে হিউমিডিটি যদি 60 থেকে এইরকম 60-65 থেকে 70 এইরকম যদি হিউমিডিটি থাকে কোনো এলাকায়, এবং বৃষ্টি যদি হয়ে থাকে, খুব বৃষ্টি হয়ে গেল, হট করে থেমে গেল, ওরম নয়, মানে মানে অনবরত বৃষ্টি আর কি, ঝিরঝিরে বৃষ্টি, মানে যাতে করে জল জমে যায়, মানে স্ট্যাগনেন্ট ওয়াটার হয় আর কি, সেরকম বৃষ্টি যদি হয়, এবং 27 ডিগ্রির উপরে এরকম টেম্পারেচার থাকে, এবং হিউমিডিটি এইরকম 60-65 থেকে 70-75 এরকম হিউমিডিটি হয়, তাহলে মশার গ্রোথ বাড়বে, ব্রিডিং বাড়বে, এবং ডেঙ্গু বাড়বে। কোন মশা? ওই যে টাইগার মসকিটো, তা সে ডেঙ্গু ছড়ায়, জিকা ছড়ায়, চিকুনগুনিয়া ছড়ায়, সবই ছড়ায়। আর এডিস ইজিপ্টি তো আপনারা জানেন, এগুলো বাড়বে যেহেতু, তাই ডেঙ্গু বাড়বে। তো এই ডেটাটা যদি সরকার, শুধু কী পাওয়ার অপেক্ষা, সরকার থেকে যদি ওই পেশেন্ট যে রিপোর্টগুলো ঠিকঠাক করে ডেঙ্গু টেস্ট করে যদি সেটা এদেরকে দেওয়া হয়, এই যে 2জন বিশিষ্ট বিজ্ঞানী আর কি, যাদের নাম বললাম, তো তাদেরকে দেওয়া হয়, তাহলে কি হবে, মানে এআই মডেলে সেটা ইনপুট হয়ে যাবে। ওটাই বাকি আছে, ওটা পেলে একদম ওই যে বাকিটা ক্লাইমেটের সমস্ত কিছু ওরা করে ফেলেছে, ওটা পেলেই 2 মাস আগে থেকে কোন এলাকায়, মানে কোন জেলা, কোন শহরে কখন ডেঙ্গু আউটব্রেক হবে ওরা বলে দেবে। কি সুন্দর না? বলে দেবে। তো দুঃখের সঙ্গে জানিয়েছে, কেরালাকে নাকি এই এআই মডেলটা দেওয়া হয়েছিল, কেরালা নাকি এখনও নিতে চায়নি, তবে নেবে আমি জানি। একটু ভেতরে লেনদেন, খাওয়া দাওয়া ব্যাপারগুলো থাকে, তো এখন তো বুঝতেই পারছেন, এখন সামগ্রিক লকডাউন হবে না, এখন সরকারকে খাইয়ে দাইয়ে হবে। তাই এলাকা ভিত্তিকের জন্য তৈরি থাকুন। আমি আসবো এটা নিয়ে, কিভাবে ডেঙ্গুকে অ্যাপ্লাই করবে আর কি আমাদের দেশে, সে বিষয়ে আসছে। ইতিমধ্যেই আপনারা দেখে নেবেন যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের যে
ওয়েবসাইট, সেখানেও কিন্তু প্যান্ডেমিক ট্রিটিকে সাপোর্ট করে ভালো লেখা, দীর্ঘ লেখা লেখা হয়েছে। অর্থাৎ পরিষ্কার এখানেও ছক যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, ক্লাউস শোয়াবের সংগঠন, তিনিই বানিয়েছিলেন। দ্বিতীয় খণ্ডে বিস্তারিত আলোচনা আছে তার বইপত্র নিয়ে, ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এসব নিয়ে। তো সেই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ওয়েবসাইটে ইন্টারন্যাশনাল প্যান্ডেমিক ট্রিটি কতটা জরুরি, কতটা ইম্পর্টেন্ট, কতটা গুরুত্বপূর্ণ সেটাকে রূপায়িত করতেই হবে, সেই মর্মে একাধিক আর্টিকেল আছে। খেলাটা বুঝতে পারছেন তো? আসবো আমি ওসব পরে, আগে এইটা শেষ করে নিই। তাহলে কি চাইছে ওরা? ক্লাইমেট ইনপুট, ওয়েদার ইনপুট এসব ওরা পেয়ে যাচ্ছে, আবিষ্কার করে ফেলেছে 27 ডিগ্রির উপরে হতে হবে টেম্পারেচার, হিউমিডিটি অমুক অমুক অমুক, পেয়ে গেছে। আর কি? আর বাকি আছে কি? হেলথ ডেটা। হেলথ ডেটা হলেই হয়ে যাবে। পুনে এই মডেলটা অ্যাকসেপ্ট করেছে। পুনের অধিবাসীদের কপালে সবার আগে দুঃখ আছে, যেটা মনে হচ্ছে আমার। তো এবার প্রশ্ন করুন, আচ্ছা ঠিক আছে, আপনাদের যুক্তি মেনে নিলাম, এআই অবতার, আপনারা এআই বানিয়েছেন, দারুণ এআই মডেল বানিয়েছেন, মেনে নিলাম আপনাদের যুক্তি। আপনি ক্লাইমেটের ডেটা পেয়ে যাচ্ছেন, ক্লাইমেট চেঞ্জ হচ্ছে ইত্যাদি ইত্যাদি আপনারা বলে দিয়েছেন, এবং আপনারা এটাও বলেছেন যে আগামীতে যদি ফসিল ফুয়েলের ব্যবহার বন্ধ না করা যায়, মানে কি ডিজেল, পেট্রোল, কয়লা টার্গেটে আছেই, তাতে করে নাকি পৃথিবীর ভয়ঙ্কর অবস্থা হবে এবং মানুষ, কোটি কোটি মানুষ ডেঙ্গুতে মারা যাবে। কোটি কোটি মানুষ, লক্ষ কোটি মানুষ ডেঙ্গুতে মারা যাবে। ভয় দেখিয়ে দিয়েছে অলরেডি, প্যানিকবাজি চলছে। তবে আমরা তো প্যানিকড হই না, আমরা প্যানিকের কি বলবো, ওরা হচ্ছে বুনো ওল যদি হয়, আমরা বাঘা তেঁতুল। তো এবার প্রশ্ন করুন যে ওই ডেটাটা আপনারা দিলেন, বেশ, আচ্ছা মানুষের ইমিউন সিস্টেমের ডেটাটা কোথায়? অর্থাৎ মশা বাড়বে বললেন, ঠিক আছে, জল জমলে মশা বাড়বে, স্ট্যাগন্যান্ট ওয়াটার হবে, হ্যাঁ, হিউমিডিটি এরকম হলে বাড়বে, টেম্পারেচার এরকম থাকলে বাড়বে, বৃষ্টি এরকম হলে বাড়বে, মশা বাড়বে, মেনে নিলাম মশা মারবে, মশা বাড়লে মশা কামড়াবে, বেশ মেনে নিলাম মশা কামড়াবে, টাইগার মশা হোক, মসকিউটো হোক আর এডিস ইজিপ্টি হোক, কামড়াবে, বাস। কিন্তু কামড়ালেই সবার ডেঙ্গু হবে, এটা কোথায় বলল? তাহলে ইমিউন সিস্টেমের ডেটাটা নিন আমাদের কাছ থেকে, ইমিউন সিস্টেমের ডেটাটা আমাদের কাছ থেকে নিন, নিয়ে তারপরে এআই মডেল করুন, তারপরে এআই মডেল করুন। মানুষের ইমিউন সিস্টেমটা কি আছে ডাক্তারবাবুরা, গবেষকরা? প্রকৃতি মানুষকে অনাক্রম্যতা, যার বাংলা ইংরেজি ইমিউনিটি, ইমিউন সিস্টেম দিয়ে পাঠিয়েছে, দ্য ফার্স্ট প্রোটেক্টর অফ বডি, আর কিছু লাগে না তাকে। সেটা কোথায় গেল? তার ডেটাটা কি ওখানে ঢোকাবেন না? হ্যাঁ, আপনাদের চ্যালেঞ্জ দিচ্ছি, এই অধমের শরীরে ডেঙ্গুর মশা, টাইগার মশা যা আছে কামড়ান, নিয়ে আসুন, যান 100, 200, 500 মশা নিয়ে আসুন, মশার সঙ্গে সহবাস করব, গোটা শরীরে লাগিয়ে দিন মশা। তারপরে যদি আমার ডেঙ্গু হয়, জিকা হয়, তার দায়িত্ব আমার। পারবেন? চ্যালেঞ্জ। তো কেন না? ইমিউন সিস্টেম। আর আপনারা তো সব ফার্মা কোম্পানির সাইড এফেক্টগুলোকে বিভিন্ন রকম ভাইরাসের নাম দিয়ে চালান, সেসব আমার শরীরে নেই। কী করে চালাবেন? টেস্টও করি না। টেস্ট করলে, আমরা টেস্ট করলে আপনারা টেস্ট করেন, টিএসটি টেস্ট করেন, আর আমরা টিইএসটি টেস্ট করি। তাহলে আপনাদের যুক্তি ধরে নিলাম যে মশা কামড়ালে, ডেঙ্গুর মশা যাই হোক, এডিস ইজিপ্টি বলুন, টাইগার মসকিউটো বলুন, কামড়ালে ডেঙ্গু হতে পারে। তো সবার তো হয় না। তাহলে সবার কেন হয় না? কেন হয় না? ইমিউন সিস্টেমের জন্য হয় না। সবার ইমিউন সিস্টেম সমান নয়, ঠিক আছে। সেই ডেটাটা কোথায় গেল? সেটা লাগবে না। তার মানে আপনারা আসল ব্যাপারটাই চেপে দিয়ে আপনাদের মুনাফাবাজি ব্যবসাটাকে বাড়াতে চাইছেন। তো ভ্যাকসিন বউ আনছেন।
আপনাদের তথ্যই বলছে তো, এখন তো ডেটা ফার্জ করবেন, আমরা জানি আপনাদের তথ্যই বলছে 90% বা তারও বেশি ক্ষেত্রে ডেঙ্গু উপসর্গহীন, অ্যাসিমটোমেটিক। আপনারাই বলছিলেন। আগামীতে সব বদলে যাবে, আমি তাও জানি। এখনও টিম করে হয়তো জ্বলছে, আমি এটা 4-5 বছর আগেকার কথা বলছি। এখন নিশ্চয়ই ওরা চেঞ্জ করে দেবেন আপনারা, এবং যেসব আর্টিকেল আছে সেগুলোকে লোপাট করতে থাকবেন, যেহেতু ডেঙ্গু রেডি হবে এখন, লোপাট করতে থাকবেন। তবু কটা লোপাট করবেন? ঠিক ইউরোপ আমেরিকার নির্ভীক বিজ্ঞানী গবেষকরা তারা আবার এসব আমাদের সামনে আনবেন, আর আমার অধমের কাছে পৌঁছে যাবে। আসুন একটু পড়ি আপনাদের জন্য, কারণ লিঙ্কগুলো অনেকেই পড়েন না, ইংরেজির কারণে এড়িয়ে যান। তো আমি এই জন্য কিছু কিছু লিঙ্ক আমি পড়ি আপনাদের সামনে, একটুখানি ওদের স্বাদ দেওয়ার জন্য। এই দেখুন কি বলছে। গ্যাভিতে প্রকাশিত লিঙ্ক। এআই মডেল প্রেডিক্টস ডেঙ্গু আউটব্রেকস 2 months বিফোর দে স্টার্ট, বিল গেটসের গ্যাভি ভ্যাকসিন অ্যালায়েন্সে খবরটা। আচ্ছা, কি বলছে? নিউ আর্লি ওয়ার্নিং সিস্টেম could be life-saving if health officials act on it to prepare for outbreaks. ভাবুন, ওয়ার্নিং সিস্টেম, যেমন করে ওয়ার্নিং হয়, ডং 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 করে ওয়ার্নিং হয়, তেমন করে ওরা রোগের ওয়ার্নিং দিচ্ছে, মহামারীর ওয়ার্নিং। মানুষ দিলে তো মানুষ বিশ্বাস করবে না, কিন্তু ভদ্রলোকেরা যদি বলে এআই বলছে, হ্যাঁ এআই বলছে, এআই নির্ভীক, নির্ভুল, এআই কখনো ভুল করে না, টেকনোলজি কখনো ভুল করে না, মানুষ ভুল করে, টেকনোলজি কখনো ভুল করে না, এইটা ওরা বলবে। টেকনোলজি ভাই, ইটস টেকনোলজি। কিন্তু এই দা ভিঞ্চি রোবট যা দিয়ে এখন সার্জারি শুরু হয়েছে আমাদের দেশে, আমেরিকার মানুষ লাথি মেরে তাড়িয়েছে ওই কোম্পানিকে। কারণ ওই রোবোটিক সার্জারির ফলে, আমি নিয়ে ভিন্ন একটি লাইভ ভিডিও আছে ইউটিউবে, অনেক মানুষের প্রাণ গেছে এবং অনেকের অসংখ্য কমপ্লিকেশনে ভুগছে ওই রোবোটিক সার্জারি। মানুষ এটা প্রশ্ন করে নাই, আরে ভাই এগুলো তো তৈরি করেছে এই মানুষ, এবং তাদের ধান্দাটাকে রূপায়ণ করবার জন্য, মানুষের মঙ্গলের জন্য। আর্লি ওয়ার্নিং সিস্টেম। তাহলে ওরা কি করবে? এইভাবে কোনো একটা রাজ্যকে ক্যাপচার করবে, কোনো একটা মন্ত্রীকে, পুরো দেশকে পারবে না একবারে। ভাই তোমাদের অ্যাকাউন্টে বা তোমাদের জেবে 100 কোটি টাকা ঢুকিয়ে দিলাম, তোমরা এই যে এআই মডেলটা অ্যাপ্লাই করো, চালিয়ে দাও, 2 মাস পরেই ডেঙ্গু আসছে, প্রচার করো, মিডিয়াকে দিয়ে দিল কয়েক কোটি করে, মুখ্যমন্ত্রীকে দিয়ে দিল কয়েক কোটি করে, আর ডাক্তারদের তো এখনও ইউজ করবে ওরা, পরে তো ডাক্তারদের শেষ করে দেবে। চলে আসছে ডাক্তাররা হয়ে যাবে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, শুরু হয়ে গেছে। তো এখনও ওদের লাগবে, কারণ পুরোটা তো সময় লাগবে ওদের এই রিসেট করতে। তো তার আগে ওরা এসব দানা পানি ছড়াবে, ছড়িয়ে এইবার দেখবেন একদিন মিলিয়ে নেবেন আমার কথা। এতটা ইনভেস্ট করে যখন বিল গেটস করছে, মানে কিছু তো করবেই। ও বলবে হ্যাঁ এই যে ডেঙ্গু, এবার স্কুল বন্ধ করো, বা অমুক জায়গায় ওই জমা জল খাটাল বন্ধ করো, ফুলের টব বাড়িতে ইন্সপেকশন হবে, ফ্রিজের নিচে জল জমছে কিনা দেখবে, অমুক করবে তমুক করবে, অমুক টায়ার তমুক টায়ার করে প্যানিক বাজি শুরু হয়ে যাবে। তারপর ডেঙ্গু টেস্ট দেখবেন শুরু হয়ে যাবে, ঘরে ঘরে এসে ডেঙ্গু টেস্ট করবে। আপনি ট্রাম্পকে আমরা দেখে সান্ত্বনা পাচ্ছি, ট্রাম্প ক্লাইমেট চেঞ্জকে হোক্স বলছে। আর ট্রাম্প ভারতের নিয়ে মাথা নেই, ওর কাছে আমেরিকা ফার্স্ট। আমি আগে বারবার করে ভিডিওতে বলেছি। আর এখন ডেঙ্গুর কারণে গোটা ইউরোপে তো লকডাউনের দরকার নেই, আমেরিকাতেও লকডাউনের দরকার নেই। করোনার ক্ষেত্রে ওরা যা কাজ করার ওরা করে নিয়েছে, আর দরকার নেই। আর ডেঙ্গু 1/3 তো ইন্ডিয়াতেই হচ্ছে, ওটা বেড়ে যাবে, বেড়ে বলবে 2/3 ইন্ডিয়াতে হচ্ছে। কোথায় যাবেন? বাংলাদেশ, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, পাকিস্তান, এই উপমহাদেশ ওদের টার্গেট। বহু আগেই বলেছি, এখানে ডিপপুলেশন বেশি দরকার, ইউজলেস ইটার সবচেয়ে বেশি, প্লাস ভদ্রলোকও বেশি, ডিভাইড অ্যান্ড রুলের খেলা বেশি, ধর্ম বেশি, হিন্দু মুসলমান খেলা বেশি, লো কালচার হাই কালচারের খেলা বেশি, ভদ্রলোক অভদ্রলোকের খেলা আছে। এসব করে টোটাল কন্ট্রোল কায়েম করা খুবই সুবিধে এখানে, আর মুনাফা। কারণ
যেটা ইউরোপ পদাঘাত করছে ভ্যাকসিনে, ইউরোপ আমেরিকা, ওখানে ওদের মুনাফা কমছে, আমি দ্বিতীয় খণ্ডের তথ্য দিয়ে দেখিয়েছে। সেটা এখন এইখান থেকে ওরা উসুল করবে আর নেতাদের পকেটে টাকা ঢোকাবে, ঢুকিয়ে ওরা তখন সেইভাবে প্যানিকবাজি শুরু করবে। এবং ঘরে ঘরে স্বাস্থ্যকর্মী আশাকর্মী যাবে, গিয়ে ডেঙ্গু নিয়ে প্যানিক ছড়াবে, পথে ঘাটে দেখবেন টেস্ট সেন্টার বসে গেছে। মিলিয়ে নেবেন আমার কথা, 2026টা আসুক, আবার শুরু হয়ে যাবে বিভিন্ন রকম প্যানিকবাজির নাম করে জবরদস্তি। পেশাগত ক্ষেত্রে সব তো প্রাইভেট ফার্ম, এখন কি করবেন, কি করবেন এখন? সেখান থেকে যদি জোর দেয় আপনি কি করবেন? ওই কারণেই এক কাট্টা হয়ে থাকতে হবে, যাতে করে আমরা ছুটে যেতে পারি। এই অধমকে যে আবার দৌড়তে হবে, ওই কারণে এমএমআরের কারণে যেমন দৌড়তে হয়েছে, বিভিন্ন কারণে যখন এখন দৌড়তে হচ্ছে, তখনও দৌড়তে হবে। এবং আপনাদেরকে একসাথে নিয়ে, তোমাদেরকে একসাথে নিয়ে, তোদেরকে একসাথে নিয়ে আমরা একসাথে কাজ করব। বললাম না, এখন থেমে যাওয়ার কিচ্ছু নেই। এইগুলো কি হচ্ছে, বহু আগেই বলেছিলাম, ডেঙ্গুটা ওরা টার্গেট করবে আগামীতে। HMPV নয়, ওগুলো প্যানিকবাজি। সবসময় মাথায় রাখা যে প্যান্ডেমিক আসছে, প্যান্ডেমিক আসছে, কোনো একটা কিছু আসছে, সবসময় মানুষকে একটা অন দ্য টিথ রেখে দেওয়া, অন দ্য টেন্টার হুকস। আর কি, একটু পড়ি আপনাদের শোনাই, একটু মজাও লাগে, ডবল মজা নেওয়া আর কি। As dengue fever surges across the world, Indian climate scientists have developed an early warning system that uses AI to predict where dengue outbreaks might next occur in the country. দেখুন, ইন্ডিয়ান ক্লাইমেট সায়েন্টিস্ট, কি দারুণ না, ভালো লাগছে না? ভারতীয় জলবায়ু বিজ্ঞানীরা একটা সিস্টেম ডেভেলপ করেছে। আমেরিকা কেন করলে? দরকার নেই তো, এখানে আমাদের দেশেই তো ওরা অ্যাপ্লাই করবে। যে দেশের, যাদের ওপর ডমিনেট করতে হবে, কন্ট্রোল করতে হবে, তাদের লোক দিয়ে করলেই সুবিধে হবে, তাদেরও গর্ব হবে, আমাদের বিজ্ঞানী, আমাদের ভ্যাকসিন, সিরাম ইনস্টিটিউট, জয় শ্রীরাম, আমাদের ভ্যাকসিন। আরে ভাই, পেছনে কে সেটা দেখ, বিল গেটস। অনেকে বললো সিরাম ইনস্টিটিউট, ও বাবা, সিরাম কে? পুনাওয়ালা, মানে ভারতীয়, বাপরে, দারুণ দারুণ। পেছনে দেখ কে, ব্যাপারটা এইরকম। আসলে কে পেছনে? বিল গেটস এবং জায়নির শক্তি। The model combines climate and health data to offer a 2-month lead time that could give health officials valuable time to prepare for an outbreak. হেলথ অফিসিয়ালদের, মানে সরকার থেকে সেইভাবে নির্দেশ দেবে, মানে টপ লেভেল থেকে আস্তে 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 পাড়ায়, ব্লকে, অলিতে গলিতে ডেঙ্গু কন্ট্রোল, ডেঙ্গু বিধি চালু হয়ে যাবে। কত দোকান যে ওরা বন্ধ করে দেবে, চায়ের দোকান থেকে শুরু করে, দেখুন আগামীতে দেখতে থাকবেন। আবার সংযুক্তি শেষ করে দেবে ওরা, ইতিমধ্যেই তো অনেক শেষ করে দিয়েছে। কিছু কিছু মানুষ আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করছেন, সেটা ওরা তো চাইবে না। মানে অনেকগুলো কাজ আছে, একদিকে ভৌ ভৌ দিয়ে মুনাফাবাজি, অপরদিকে সংযুক্তির বিনাশ, সব পাশাপাশি চলবে, এক ঢিলে বহু পাখি। এবার দেখুন কীরকম, ক্লাইমেট চেঞ্জ ইজ ড্রাইভিং দ্য রাইজ অফ দ্য মসকুইটো-borne disease worldwide, with more than 14 million dengue cases reported in 2024 compared to 6 million in 2023. আমি বলেছি এটা, তাই তো? এবার আসুন শেষের দিকে কি বলছে, এই জায়গাটা পড়ছুন। এই যে Sophia Yacob and Rosie Matthew Cole from the Indian Institute of Tropical Meteorology, Pune, say that it's likely that India has about a third of the global dengue burden, as dengue cases are estimated to be 282 times more than what is officially reported. ভাবুন, আমি 232 বলছিলাম, এটা 282। বলছে বাস্তবে যা ডেঙ্গুর ডেটা আমরা পাচ্ছি, মানে যা পাচ্ছি বাস্তবে তার চাইতে অনেক বেশি। কত গুণ বেশি? 282 গুণ বেশি, কারণ রিপোর্ট হচ্ছে না। টেস্ট না করলে করোনা হয় না, ডেঙ্গুটাও তাই, টেস্ট করতে হয়। তবে হ্যাঁ, সাবধান, আবার বলছি,
আবার বলছি, কি বলছি, যারা 2টো ডোজ বা 3টে ডোজ নিয়েছেন, এখানে একটা খেলা আছে, তাদের ইমিউন সিস্টেম কিন্তু ইতিমধ্যেই দুর্বল হয়ে গেছে। সর্দি কাশি অনেকেরই সময় লাগছে সারতে। তো তারা যদি প্রাকৃতিক পন্থায়, ধৈর্য সময় লাগবে, বিশ্বাস রাখতে হবে, না ফেরেন, তাহলে ইমিউন সিস্টেম কিন্তু আস্তে আস্তে কলাপস করে যাবে যদি আপনারা এই ব্যাপারটাকে না আনেন জীবনে। আমি এটা নিয়ে আমার ভিন্ন ভিডিও আছে, প্রাকৃতিক পন্থায় কী করে শরীরকে সুস্থ রাখবেন। আপনারা যদি আগের মতোই সব ফার্মা কোম্পানির দাক্ষিণ্য দয়া মেনে নিয়ে চলেন, তাহলে কিন্তু যে রোগগুলো খুবই স্বাভাবিক, আপনারা টেরই পেতেন না, এমনি সেরে যেত। যেমন সর্দি কাশি, ওষুধ লাগতো না, দরকার পড়তো না। এমন ডেঙ্গু বোঝাই যেত না অনেকেরই, বলুন অ্যাসিমটোম্যাটিক, সেগুলো কিন্তু প্রমিনেন্ট হতে শুরু করবে, মানে সিভিয়ার হতে শুরু করবে। ইমিউন সিস্টেম যখন দুর্বল হয়ে যায়, ফাইট করতে পারে না, তখনই কিন্তু এই সাধারণ অসুখ, এমনকি ঘামাচির মতো সাধারণ সমস্যাও কিন্তু মারাত্মক আকার নিতে পারে। ইমিউন সিস্টেম এমনটাই একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো এই ভ্যাকসিনের টার্গেটই, লক্ষ্যই হচ্ছে ইমিউন সিস্টেম মূল, যাতে করে মানুষের রোগ প্রতিরোধক ক্ষমতা নষ্ট হতে থাকে আস্তে আস্তে, এবং তাকে ওরা ওষুধ দেখিয়ে, থেরাপি দেখিয়ে, ড্রাগ দেখিয়ে, সার্জারি দেখিয়ে, ব্র্যান্ডিং দেখিয়ে, নার্সিংহোম দেখিয়ে, সুপার স্পেশালিটি দেখিয়ে মুনাফাবাজিটা করতে পারে। এটাই ওদের লক্ষ্য। তাই বাস্তবে একেবারেই ডেঙ্গু হবে না সেটা বলছি না, বলা যাবে না। সেটা সেটা একটা ফার্মা কোম্পানির দান হিসেবে আসবে। ওরা বলবে ডেঙ্গু, বলবে অমুক ভাইরাস, তমুক ভাইরাস। আমরা জানেন ডেঙ্গু আমার এ নিয়ে ভিডিও রয়েছে, ডেঙ্গুর ওপরে ভিডিও রয়েছে। ডেঙ্গু ভ্যাকসিন যে ফিলিপাইন্সে দেওয়ার ফলে কী ভয়ানক অবস্থা হয়েছে, সেখানে রীতিমতো মামলা চলছে। সেখানকার মানুষ রেড়ে করে তেড়ে গিয়েছিলেন হেলথ অফিসারদের পেছনে, তারা পালাতে বাধ্য হয়েছিলেন। তো সেই কেস ব্যাপার নিয়ে আমার আলোচনা আছে, ইউটিউব চ্যানেলে আছে। ডেঙ্গুর উপরে একাধিক ভিডিও আছে, অনুগ্রহ করে শুনবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে করোনার ক্ষেত্রে যেমন পুরোটাই প্যানিকবাজি ছিল, এবং সর্দি কাশির ব্যাপারটাকে ওরা ভুলিয়ে ফাঁপিয়ে প্যানিকবাজি করেছিল, দালাল মিডিয়াকে সঙ্গে নিয়ে, চিকিৎসকদের সঙ্গে নিয়ে। এই ডেঙ্গুর ক্ষেত্রেও কিন্তু ওরা একটা কন্ডিশন, মানুষের কন্ডিশন, বিভিন্ন রকমের সাইড এফেক্ট হচ্ছে, সেগুলোকে কিন্তু ওরা ডেঙ্গু নামে চালাবে। অর্থাৎ যে ভ্যাকসিনটা ওরা রেডি করছে বা রেডি করে ফেলেছে, সেই ভ্যাকসিনটা বাজারের, যে রোগের বাজারের জন্য করা হয়েছে, সেই রোগটাই তো বেশি হবে। এটা স্বাভাবিক না? এটাই স্বাভাবিক। আর যেহেতু ডেঙ্গু আসছে, মানে ডেঙ্গু ভ্যাকসিন যেহেতু দেওয়া হবে 2024 শেষ থেকে বা 27 থেকে ফুল ফ্লেজে তো দেওয়া হবে, তো অতএব ডেঙ্গুই হবে এখন মানুষের, স্বাভাবিক। অর্থাৎ আপনারা 2025-এর মাঝামাঝি পর থেকে দেখবেন, এখন আপাতত ওই জিবিএস টিবিএসগুলো হয়ে যাক, হ্যাঁ হচ্ছে, সেগুলো তো এখন চলছে, ঠিক আছে। কিছুদিন আগে HMPV হলো, এখন HMPV খবরে নেই, এখন জিবিএস। এগুলো নিয়ে সবসময় রোগ নিয়ে, ব্যাধি নিয়ে, মানে মানুষকে সবসময় একটা অসুস্থতার মধ্যে রাখা আর কি, হ্যাঁ, প্যানিকের মধ্যে রাখা, মানুষ যাতে করে সুস্থ ভাবতে না পারে। সবসময় একটা ভয়ের বাতাবরণ, কী হয়। কিন্তু আমরা সেটা বুঝে গেছি, কিন্তু আমাদের মতো কজন আছে? মানুষ তো সত্যি ভয় পাচ্ছে, ওষুধ তো বিক্রি হচ্ছে, মুনাফা তো হচ্ছে। তো সমস্যা কী বলুন তো? মানসিকতা, মাইন্ডসেট, বিশ্বাস, নিজের ইমিউনিটির ওপরে বিশ্বাস, ইমিউন সিস্টেমের ওপরে বিশ্বাস, সেটাকেই ঈশ্বরে বিশ্বাস বলি আমি। আপনি যদি নিজেকেই বিশ্বাস না করেন, তাই বারবার শঙ্করাচার্য বলেছিলেন, যেটা বিবেকানন্দ অনুবাদ করেছিলেন, তিনি কে? আই অ্যাম হি, আই অ্যাম হি, আই অ্যাম হি। তো আই এম দ্য নলেজ অ্যাবসলিউট, আই এম দ্য হেভেন অ্যাবসলিউট, আই এম দ্য জয় অ্যাবসলিউট। আমি
আমি কে? আই অ্যাম হি, আই অ্যাম হি, আই অ্যাম হি। আমিই তিনি, তিনিই আমি। এই যে বোধটা, অত গভীরে যাওয়ার দরকার নেই, ওটা আপনার ইমিউন সিস্টেম ধরে নিন না। আমি তো তাই ধরে নিই, ইমিউন সিস্টেম আমি, ওটাই ওটাই আপনাকে বাঁচায়। ওটা না থাকলে আপনার অসুখ বিসুখ, তথাকথিত ড্রাগ ম্যাজিকের মতো কাজ করে গেল, প্যারাসিটামল খেয়ে গেলেন, ওটা কিচ্ছু কাজ করবে না, কিচ্ছু কাজ করবে না ওটা যদি আপনার না কাজ করে। তাই এই যেমন ধরুন আজকেই কোনো কারণে আমি তাক পরিষ্কার করছিলাম, তো সেইখানে উপরে একটা কাঁচের পাত্র ছিল, গ্লাস আর কি। সেটা অনমস্কার কারণে অনেক উপর থেকে নিচে পড়লো, পড়ে আমার পায়ে কাঁচ ঢুকে গেল, ভালোই রক্ত বেরিয়েছিল। তো আমি কি করলাম, অন্য হলে কী করবে, ওরে বাপরে বাপ, এই টিটেনাস নিতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, অমুক করতে, ওরে বাপরে বাপরে বাপ, ডাক্তার দেখাতে হবে, কিচ্ছু নেই, হলুদ লাগিয়ে দিলাম, হলুদের গুঁড়ো। কিছুক্ষণ পরে সব ঠিকঠাক, কোনো ব্যথাই নেই, কিছুই নেই আমার। তো প্রশ্ন হচ্ছে এটাই যে আপনারা এইরকম কাটলে, ওরকম রক্ত বেরোলে কজন হলুদের কথা মনে করবেন বা বিশ্বাস করবেন যে হলুদটা লাগাই? পৃথিবীর আদিমতম আমাদের দেশের অ্যান্টিসেপটিক হলো হলুদ, তাই তো, যার পেটেন্ট ওরা নিতে চেয়েছিল, পারেনি। তো সেটার প্রতি আমাদের বিশ্বাস আছে? নেই। তো আমার কি কেটে ছুঁড়ে যায় না? যায় তো। আমি কি ব্যবহার করি? হাতের কাছে আর অনেক কিছু আছে, আমি হলুদ ব্যবহার করি। তবে হ্যাঁ, দোকান থেকে কেনা হলুদ নয়, কিন্তু বিশ্বস্ত যেগুলো আপনি নিজে গুঁড়ো করবেন বাড়িতে, বা আপনার কোনো সহযোদ্ধা বা কেউ গুঁড়ো করে বা কোনোভাবে আপনি পেয়েছেন, যেটা একদমই প্যাকেটের হলুদ নয় আর কি, যেগুলো দোকানে পাওয়া যায় সেরকম নয়, পেশাই করা হলুদ, একদম রাখুন বাড়িতে। আমার কাছে আছে, আমার এক সহযোদ্ধা, প্রিয় সহযোদ্ধার কন্ট্রিবিউশন, আমি এগুলো পেয়ে থাকি, ভালোবাসার উপহার। কিন্তু প্রশ্ন হচ্ছে যে ওই মুহূর্তে আপনার হলুদের কথা মনে পড়বে? পড়বে না। আর মনে পড়লেও বাবা, ছেলেটাকে হলুদ লাগাবো, চি 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 চি, হলুদ, এই সভ্যতা আধুনিক কালে আমরা কোথায় এগিয়ে যাচ্ছি, সেক্ষেত্রে কেটে ছুঁড়ে গেলে হলুদ লাগাবো? এটাই তো সমস্যা, মাইন্ডসেট। এর কোনো শেষ নেই, আপনি কোথায় যাবেন, কতদূর যাবেন। আর একটা কথা বলি, টিটেনাসের যে ভয়টা দেখানো হয় আপনাদের, অমুক হলে কেটে গেলে জংলো হবে, বাস্তবটা নিয়ে, ওটা নিয়ে পরে একদিন ডিটেলস আলোচনা করব, এখন করছি না। শুধু এইটুকু মনে রাখবেন, ইমিউন সিস্টেম চরম যদি ফেল করে যায়, চরম মানে কিছু নেই ভেতরে, সেই ক্ষেত্রে টিটেনাস হতে পারে। তো নর্মাল সুস্থ মানুষের ইমিউন সিস্টেম যখন ওয়ার্কিং কন্ডিশনে থাকে, তার টিটেনাস হওয়ার সম্ভাবনা নেই। তাহলে আপনি আপনার সন্তানকে দেখেই বুঝবেন রুগ্ন কি না, তার তো শুধু তার আগে তো আর অনেক জীবনের শরীরটাকে তো দেখে বোঝা যাবে, তার মধ্যে শরীর কিভাবে কাজ করছে, পেট খারাপ কত ঘন ঘন হচ্ছে, কতটা অসুস্থতা আছে। একটা রুগ্ন মানুষ স্বাভাবিকভাবেই যখন তার ইমিউন সিস্টেম ফাংশন ঠিকঠাক করছে না বলেই সে চিররুগ্ন। এবার চিররুগ্ন মানুষের তো এই রোগগুলো হওয়ার সম্ভাবনা বেশি, এটা কোমরবিডিটি বলা হয়, তো বা তার ইমিউন সিস্টেম ভেতরে ভেতরে খোকলা হয়ে গেছে, কাজ করছে না। কিন্তু নর্মালি ভাবুন দেখি, আমাদের কৃষকেরা তথাকথিত এই যে টিটেনাস ইঞ্জেকশন কতদিন হলো এসেছে, টেরভ্যাক কতদিন হলো, বছর হলো এসেছে। আমাদের দেশের কৃষকরা লাঙল থেকে শুরু করে মানে কত রকমের ইকুইপমেন্ট যুগ যুগ ধরে ব্যবহার করেছে, পা কেটে গেছে, আমি নিজে দেখেছি, আমার কাকুর পা কেটে গেছে, আমার পা কেটে গেছে, বড় সড়ো কাটা রীতিমতো, দরদরিয়ে রক্ত। কোথায় আমাদের তো টিটেনাস হলো না। ওই ব্যাপারটা একই, প্যানিক। বাস্তবে ইমিউন সিস্টেমটাকে ওরা ভুলিয়ে দেয়, অস্তিত্বই নেই আমাদের, যেন ওই যে ডেটার মধ্যে ইমিউন সিস্টেমের ডেটা ওরা ইনপুটই করবে না, করতেই পারবে না, কিভাবে করবে? আর আমাদের এই প্যানিকের মধ্যে রেখে দেয়। হ্যাঁ, ওটাই তো স্বাভাবিক, প্যানিক বাজি তো হবেই, কিছু তো ঘটবেই,
কিছু তো জিবিএসের কেস হচ্ছেই না, একদমই অস্বীকার করা যাবে না, কারণ ভৌগোলের তো একটা অবদান আছেই। কিন্তু ওই যে ওটাকে ওরা বাড়িয়ে ফেনিয়ে মানুষকে আরও আতঙ্কগ্রস্ত করবে, তবেই না বাজারটা ভালো হবে না, তবেই না মানুষ বিনা কারণে টেস্ট করতে দৌড়বে। বাবা কেমন একটা করছে, যাই তো একটু টেস্টটা করে আসে, বাবা কেমন একটা করছে, যাই তো জিবিএস হয়ে গেল কি না, এই করে বহু মানুষ ওরা পাবে আগামীতে, প্যানিকগ্রস্ত হয়ে গেলে। ভয় পেলে মানুষ এমনিতেই অসাড় হয়ে যায়, টেস্ট করে বহু মানুষ পাবে। এইবার নার্সিংহোমে গেল, গিয়ে একটু মানে ভর্তি, আপনাকে অ্যাডমিট একটু হতে হবে মনে হচ্ছে, ছোট্ট করে কদিন দুদিন একটু দেখে নিই, আপনাকে টেস্ট ফেস্ট করে নিই, কী কী টেস্ট করেন, সব টেস্ট করবো, সব মানে একেবারে লিপিড প্রোফাইল থেকে শুরু করে সব করবো। তাই নাকি ডাক্তারবাবু, দেখুন না একটু, সব করবেন তো, কত লাগবে? হ্যাঁ, সব করলে 1020-র মধ্যে। 1020? ও ঠিক আছে, শরীরটা চাঙ্গা হয়ে যাবে একদম, মানে দারুণ চাঙ্গা হয়ে যাবে। ব্যাস শুরু হয়ে গেল ওটা, বাড়তে 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 এদিক ওদিক করে, আর টেস্ট করা মানেই তো আপনার শরীরে অসংখ্য অসুখ বেরিয়ে পড়বে, অসংখ্য অসুখ বেরিয়ে পড়বে, আপনি কল্পনাই করেননি। বললেন আপনার যে বেঁচে আছেন, তারপরে বলবে আপনি এত রোগ নিয়ে কি করে বেঁচে আছেন? কেন ডাক্তারবাবু কী? আরে বাবা, আপনার তো এই সব প্রেশারের সমস্যা, সুগার, এই আপনার নার্ভের প্রবলেম, আপনার এই প্রবলেম, আপনার ইউরিক অ্যাসিডের প্রবলেম, বেঁচে আছেন কি করে? এই যাত্রায় বেঁচে গেছি ডাক্তারবাবু। হ্যাঁ হ্যাঁ, আপনি সত্যি সময় মতো আমাদের কাছে এসেছিলেন, তাই বেঁচে গেছেন। এবার কিন্তু আর অবহেলা করলে চলবে না। কী করতে হবে ডাক্তারবাবু, কী করতে হবে? এই যে লিখে দিচ্ছি, প্রতি মাসে একবার করে চেক আপে আসবেন, আর যে ওষুধগুলো লিখে দিলাম একদম দেখিয়ে নিন ফার্মেসিতে গিয়ে কখন কোনটা খেতে হবে, একদম অবহেলা করা চলবে না। এবার ডাক্তারবাবু সুসজ্জিত দারুণ স্টেথো নিয়ে, হ্যাঁ মানে স্মার্ট, এসি ঘর, একটা ব্র্যান্ডিংয়ের ব্যাপার, সত্যি হ্যাঁ একদম ব্যাপার না, আমরা আছি তো। তারপরে কত হলো ফার্মেসি ওষুধপত্রের বিল? কত হলো? 15,000 টাকা মোটামুটি। এটা কতদিন খান না, এখন খান না সব কিছু, হ্যাঁ ইউরিক অ্যাসিড থেকে শুরু করে প্রেশার, সুগার, হ্যাঁ এছাড়া আরও কিছু টেস্ট দিয়েছি আপনাকে। হ্যাঁ, দুদিনে তো সব টেস্ট হয় না, আপনার শরীর নিতে পারবে না, বুঝলেন তো। আরও একদিন আসতে হবে, আবার দিন 7 পরে চলে আসুন, আমরা দেখি। ব্যাস, পার্মানেন্ট বকরা, পার্মানেন্ট বকরা। এইভাবেই ওরা এনশিওর করে প্রফিট, আর বকরা গিনিপিক যাই হোক, অনেকটা সময় আমি আপনাদের সঙ্গে ছিলাম, আজ বিদায় নেব। আগামীকাল থেকে আমি থাকছি, আবার বলছি, স্টল নাম্বার 148, গেট নাম্বার 2, 2 নম্বর গেট, সল্টলেক সেন্ট্রাল পার্ক। আসুন, প্রশ্ন করুন, সমস্যার কথা জানান, অকপটে জানান। আগামীতে এখনও বহু লড়াই আছে, যাতে করে আমরা একসাথে লড়তে পারি, একে অপরের পাশে থাকতে পারি, কিভাবে থাকা যায়। আসুন, দেখা হবে। আজ এই পর্যন্তই। শুভরাত্রি।